আসসালামু আলাইকুম। আমি ইসমাইল হোসেন আকিদ পড়াশোনা করছি চট্টগ্রাম মেডিকেল কলেজ ২য় বর্ষে। আচ্ছা, আজকে আমরা ফিজিওলজি আইটেম 1 দেখব। কার্ড 1 এর আইটেম 1। তো ফিজিওলজি নরমালি গাইডন ধরেও পড়ানো যায় বা গাইড থেকে পড়ানো যায়। এবার নরমালি আমাদের টিচাররা বা মেডিকেলের টিচাররা যারা আছে ওনারা তো অবশ্যই পছন্দ করে যে আমরা গাইডনটা পড়ি। কারণ ভাই মেইন বুক অবভিয়াসলি ওনাদের পছন্দের বিষয় হবে। কিন্তু দেখা যায় কি মেইন বুকে অনেক লেন্দি থাকে তো জিনিসগুলা। আ শুরুতে পড়া সম্ভব হইলেও কারণ শুরুতে আইটেমের জন্য টাইম অনেক বেশি পাওয়া যায়। কিন্তু একটা কার্ড যাওয়ার পরে ২ টা কার্ড যাওয়ার পরে জিনিসগুলো আরেকটু বড় হইতে থাকে। তো আসলে ওটুক সময় পাওয়া যায় না যে গাইডন পড়বো। তাও অনেকে পড়ে ভাই, যারা পড়ে তাদেরকে আ অন্তর থেকে আমার শ্রদ্ধা। আর যারা পড়ে না আমার মতো একটু ফাঁকিবাজ আছে, তারা গাইড পড়ি আরকি আমরা। এবার গাইড হিসেবে আরিফ বা ব্লুপ্রিন্ট যেকোনোটাই পড়া যায়, ভালোই দুইটাই। তো আমি মোটামুটি চেষ্টা করছি গাইডন আর গাইড ২ টার মিশ্রণে যে জগা খিচুড়ি বানানো সম্ভব ওইটাই আপনাদেরকে দেখানোর। আশা করি ভালোই বানাইছি বা কেমন হয়েছে জানি না, জানাবেন আরকি। আচ্ছা, শুরু করা যাক। ফার্স্ট হইলো আমাদের ফার্স্ট আইটেম হচ্ছে হোমিওস্ট্যাসিস। আচ্ছা, শুরুতেই আমাদের জানতে হবে যে ইন্ট্রোডাকশন টু ফিজিওলজি। ফিজিওলজিটা কী আর আমরা কেন পড়তেছি? আমরা অ্যানাটমিতে সেটুসে আমি একটা যদি এক্সাম্পল দিই, অ্যানাটমিতে আমরা ধরলাম থাইরয়েড সম্পর্কে জানলাম, ঠিক আছে? থাইরয়েড গ্ল্যান্ড সম্পর্কে জানলাম। এই থাইরয়েড গ্ল্যান্ড কোথায় থাকে, কেন, কীভাবে থাকে, মানে এটার পজিশন কি, অ্যানাটমিক্যাল পজিশন কি, এটার মধ্যে পার্টস কী কী, ওগুলো অ্যানাটমিতে জানলাম। এবারে থাইরয়েড গ্ল্যান্ড থেকে আমাদের এটা তো জানি আমরা থাইরয়েড হরমোন রিলিজ হয় কিছু, এটাকে আমরা কি বলতেছি T3 T4, এগুলো কিন্তু আপনারা জানেন হালকা পাতলা। তো এই থাইরয়েড হরমোনগুলোর সিনথেসিস কীভাবে হয়, এটা ফাংশন কীভাবে করবে, ওই ফাংশনটাই আমরা শিখব ফিজিওলজিতে। আবার এই ফাংশন যদি ঠিকমতো না করে, যদি কোনো কারণে আমাদের ধরলাম হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম হয়, তখন কিছু আমাদের বায়োকেমিক্যাল টেস্ট করা লাগবে না, ওইটা আমরা পড়বো বায়োকেমিস্ট্রিতে। তো এইভাবে হচ্ছে আমাদের 3টা সাবজেক্টের মধ্যে একটা রিলেশন হয়। এবার যদি আসি আমরা ফিজিওলজির ক্ষেত্রে, ফিজিওলজির ক্ষেত্রে আমাদের কী জানতে হবে, যে আমাদের নর্মাল ফিজিক্যাল আর কেমিক্যাল মেকানিজমগুলো কীভাবে চলতেছে ওই জিনিসগুলো আমাদের জানতে হবে। ফিজিওলজির সংজ্ঞাই এটা, যে ফিজিওলজি ইজ এ সায়েন্স দ্যাট এক্সপ্লেইনস ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল মেকানিজমস দ্যাট আর রেসপন্সিবল ফর অরিজিন, ডেভেলপমেন্ট অ্যান্ড প্রগ্রেশন অফ লাইফ। ঠিক আছে? আচ্ছা, এরপরে এটা তো বুঝলাম ভাই, তাহলে হিউম্যান ফিজিওলজিটা কি? অলমোস্ট সেম জিনিসই, যেটা হচ্ছে নর্মাল আমাদের হিউম্যান বডির ক্ষেত্রে যে জিনিসটা কাজ করে। এবার একটা কথা আছে ভাই, এখানে গোল অফ ফিজিওলজি এইটা নিয়ে কথা বলতে গেলে, যে ফিজিওলজি আমরা আসলে কেন পড়ি? আমাদের নর্মাল বডির যে হোমিওস্ট্যাসিস আছে, ধরলাম আমরা ঠিকমতো হাঁটাচলা করতে পারতেছি, বা আমরা ধরলাম আমাদের সেলের ভিতরে যে কোনো একটা অ্যাক্টিভিটি হচ্ছে খুব নর্মালি। এখন যদি এই জিনিসটা এইভাবে না হয়, অন্যভাবে হয়, ধরলাম যখন হবে না তখন আমরা কি বলবো, যে এখানে একটা অবশ্যই একটা ডিজিজ হয়েছে। এই ডিজিজটা পরে গিয়ে আমরা প্যাথোলজিতে পড়বো। তো আমাদের প্যাথোলজি বোঝার জন্য ফিজিওলজি খুব বেশি ইম্পর্ট্যান্ট। আমরা যদি ফিজিওলজি ভালোভাবে না পড়ি, তাহলে কিন্তু আমরা প্যাথোলজি কোনোভাবেই বুঝবো না। প্যাথোলজি আমরা থার্ড ইয়ারে উঠে পড়তে হবে। তো ফিজিওলজি এই জন্য খুব ভালোভাবে পারা দরকার, বা আমাদের শুরু থেকে এটার প্রতি জোর দেওয়া দরকার। আর তুলনামূলক অ্যানাটমি আর বায়োকেমিস্ট্রি থেকে ফিজিওলজি জিনিসটা সোজা এবং ইন্টারেস্টিং। আচ্ছা, আসা যাক গোল অফ ফিজিওলজিতে। এটা কি? দ্য গোল ইজ টু এক্সপ্লেন ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল ফ্যাক্টরস। ওই ঘুরে ফিরে একই কথা, ফিজিক্যাল আর কেমিক্যাল অ্যাক্টিভিটি যেগুলো হবে ওগুলো হচ্ছে এক্সপ্লেন করা আর কি। আচ্ছা, ইম্পর্টেন্স অফ ফিজিওলজি। ফিজিওলজি ইট এক্সপ্লেন্স দ্য হিউম্যান বডি ফাংশন ইন হেলথ অ্যান্ড ডিজিজ। নর্মাল হেলথের ক্ষেত্রে কী সাহায্য করে, আমাদের ফিজিওলজিটা বুঝতে সাহায্য করে। যখন ডিজিজ হবে তখন আমরা এটার কী বলতেছি, প্যাথোলজি। ঠিক আছে? আচ্ছা, এরপর আসা যাক ইম্পর্টেন্স, অ্যাকচুয়ালি ইম্পর্টেন্সটা কী নর্মালি। আন্ডারস্ট্যান্ডিং দ্য নর্মাল বডি ফাংশনস, হোমিওস্ট্যাসিস যেটাকে বলতেছি আমরা, একটু পরে আমরা হোমিওস্ট্যাসিস সম্পর্কে আরও বিস্তারিত জানবো। এরপরে বেসিস অফ ডিজিজ মেডিসিন, যেটা হচ্ছে প্যাথোফিজিওলজি, এটা আমরা পরে দেখব। এরপর হচ্ছে ডেভেলপমেন্ট অফ ডায়াগনস্টিক টুলস, ইসিজি করার সময় বা লিভার ফাংশন টেস্ট করার সময় এই জিনিসগুলো কাজে লাগতে পারে, ফিজিওলজি। এরপরে ড্রাগস ডেভেলপমেন্ট অ্যান্ড ফার্মাকোলজিতেও এই জিনিসটা হেল্প করে। এরপর হচ্ছে সার্জিক্যাল অ্যান্ড ক্লিনিক্যাল ইন্টারভেনশনস, যেমন বিপি মাপতে বা করতে বিপি যেই ইনস্ট্রুমেন্টগুলো আছে, ওই ইনস্ট্রুমেন্টগুলোর যেই নর্মাল লেভেলটা বা নর্মালি যেভাবে কাজ করে ওই জিনিসগুলো মেনটেন করতে আমাদের ফিজিওলজি হেল্প করতে পারে। এরপরে পার্সোনালাইজড মেডিসিন অ্যান্ড ট্রিটমেন্টস প্ল্যানস, ঠিক আছে? এই ক্ষেত্রে ফিজিওলজি। আচ্ছা, আমাদের নর্মালি ডাক্তাররা যে মেডিসিনগুলো দেয়, যে ধরলাম অনেক ডাক্তার আছে না ভাই, অনেক মেডিসিন দেয়, মানে ধরলাম 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা ভরাই ফেলছে। এখন কোনো একটা রোগীর মনে হলো যে ভাই এত এত আমরা খাবো না, এত ওষুধ খেয়ে কী করবো, এত ওষুধ আমাদের কি আসলে প্রয়োজন আছে কি না, নাকি ডাক্তার শুধু টাকা পয়সা একটু টাকা পয়সা ওনার বাড়ানোর জন্য এতগুলো ওষুধ লিখে দিছে ফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে নেওয়ার জন্য। এখন এই জিনিসটা আমাদের ক্রস চেক করার জন্য আমরা তখন যাই একটা ফিজিশিয়ানের কাছে।
ঠিক আছে, মানে ফিজিওলজিস্টের কাছে, মানে যে আসলে ফিজিওলজি মানে ওর বেসিকটা ছিল ফিজিওলজি। আমাদের যেমন আমাদের ডিপার্টমেন্ট হেড যিনি আছে উনি এই কথাটা বলছিল আমাদের কয়েকদিন আগে, যে যখন অনেক বেশি ডাক্তাররা অনেক বেশি ওষুধ দেয় তখন ওরা ফিজিওলজিস্টের কাছে আসে, যে জিজ্ঞেস করে যে অ্যাকচুয়ালি এই জিনিসটা প্রয়োজন কিনা বা এত ওষুধ প্রয়োজন কিনা। তো আসলে তেমন ওষুধ প্রয়োজন হয় না। আমরা যখন একদম নর্মালি আমাদের বডির একটা হোমিওস্ট্যাসিস আছে না, যে আমাদের কোনো একটা রোগ হইলে ওই রোগটা আস্তে ধীরে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু আমরা ডাক্তারের কাছে গেলে ডাক্তাররা কী করে, যে অনেকগুলো ওষুধ দিতে, যে তাড়াতাড়ি ঠিক হোক, তাড়াতাড়ি ঠিক হোক। না ভাই, একটু সময় দিলে জিনিসটা ঠিক হয়। এক্ষেত্রে আমরা বলতে পারি যেমন আমাদের মুখে যে ব্রণ ওঠে, এই ব্রণগুলো কিন্তু আমাদের কেন ওঠে, যে আমাদের বডির যখন চেঞ্জ হয়, যখন আমরা পিউবার্টিতে পৌঁছাই তখনই তো আমাদের ব্রণগুলো ওঠে। এটা খুবই নর্মাল একটা বিষয়, কিন্তু এটা ১-২ বছরের মধ্যে সেরেও যায়। কিন্তু অনেকে আছে ভাই অনেক প্যানিক করে, ভাই তা না, তাড়াতাড়ি যাইতে হবে, ব্রণগুলো আমার মুখের চেহারার এই নষ্ট হয়ে যাচ্ছে, সমস্যা হয়ে যাচ্ছে, এই সেই বকচক। তখন যায় ডাক্তার কাছে, ডাক্তার দেয় ১০০টা ওষুধ, ১০০টা সিরাম দেয়, অনেক কিছু দেয়। তো এর কারণে হয় কি, আসলে নর্মাল যে আমাদের স্কিনটা ঠিক হওয়ার কথা, নর্মালি যেভাবে হওয়ার কথা ওইভাবে আর আসলে হয় না, তখন সমস্যাটা হয়ে যায়। তো বডির যে হোমিওস্ট্যাসিস আছে এটা মানে আমাদের মেনটেন হওয়ার জন্য কিছু টাইম দিতে হয়, কিন্তু আমরা না দিয়ে ডাক্তারের কাছে যাই, ডাক্তারও এসকাই ওষুধ দেয়, এবার খাও, খাইয়েরই সমস্যা পরে ওষুধের সাইড এফেক্টস দেখা যায় আর কি। আচ্ছা, তো এই জন্য ফিজিওলজি খুব বেশি ইম্পর্টেন্ট। ফিজিওলজি বুঝলে আপনি আপনার ফ্যামিলিতে যখন দেখবেন একজন ডাক্তার আপনার অনেক বেশি ওষুধ দিচ্ছে আপনার ফ্যামিলির কাউকে, তখন বলতে পারবেন যে ভাই না, এত ওষুধ খাওয়ার প্রয়োজন নেই, একটু কমে কমে খাইলে হয়। আচ্ছা, এরপরে এই ফিজিওলজির ক্ষেত্রে ফার্স্টে আমাদের জানতে হবে বডি ফ্লুইড কম্পার্টমেন্টসগুলো। এবার আমাদের কী কী কম্পার্টমেন্ট আছে, যদি আমরা ধরি সেল, যদি আমি দেখাই, এঁকেই দেখাই, ধরলাম আমাদের একটা সেল, এটা একটা সেল, এটা একটা সেল, এটা আরেকটা সেল। সেলের মধ্যে কি থাকবে, ইন্ট্রাসেলুলার ফ্লুইড না, মানে সেলের মধ্যে ইন্ট্রাসেলুলার ফ্লুইড। সেলের বাইরে কি থাকবে, এদিকে এসব জায়গায় কি থাকবে, নাম থেকে বোঝা যাচ্ছে যে সেলের বাইরে এক্সট্রা সেলুলার ফ্লুইড, এভাবে তো থাকবে যে ভিতরে ইন্টারসেলুলার ফ্লুইড, বাইরে এক্সট্রা সেলুলার ফ্লুইড। এই হিসাবে আমাদের বডির কম্পার্টমেন্টগুলোকে দুইভাবে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে এক্সট্রা সেলুলার ফ্লুইড আর একটা হচ্ছে ইন্টারসেলুলার ফ্লুইড। এবার এটা ভাগ করা হয় আসলে কীভাবে ভাই, সবার বডি ওয়েটও সমান না, বা সবার বডির সাইজও সমান না, মানে অনেক কিছু বডির ক্ষেত্রে ভিন্নতা দেখা যায় না। তো এটা আসলে বডি ওয়েট দিয়ে ভাগ করে কীভাবে, ওই জিনিসটা আমরা দেখবো এখন। যদি আমি বলি ৭০ কেজি একটা অ্যাডাল্ট মেলে যে বডি ফ্লুইড কম্পার্টমেন্টে কীভাবে ভাগ করছে, এই ৭০ কেজি এর আমাদের 60% হচ্ছে বডি ফ্লুইড, মানে হচ্ছে বডি ফ্লুইড আর কি 60%, মানে কটুক ৭০ কেজি 60% কটুক হবে আমাদের হচ্ছে এইখানে 42 লিটার, ঠিক আছে, 42 লিটার। এবার এই 42 লিটার মধ্যে কিছু আছে আমাদের এক্সট্রা সেলুলার ফ্লুইড আর কিছু আছে আমাদের ইন্টারসেলুলার ফ্লুইড, ঠিক আছে। এবার এক্সট্রা সেলুলার ফ্লুইডের মধ্যে আবার কিছু ভাগ আছে, যেমন ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, ঠিক আছে, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড কটুক 11 লিটার আর প্লাজমা কটুক 3 লিটার। এই জিনিসটাকে আমি একটা ফিগারের মাধ্যমে বুঝাইতে পারি, এই তো এই জিনিসটা দিয়ে থাকলে হয়। এর হচ্ছে আমাদের ইন্টারসেলুলার ফ্লুইড। আচ্ছা, এখানে একটু মানগুলো একটু ভিন্ন ভিন্ন আছে, এগুলো কেটে দিই আমি, ঠিক আছে। ইন্টারসেলুলার ফ্লুইড আমাদের কতটুক আমরা পড়ছি, তো ইন্টারসেলুলার ফ্লুইড আমরা পড়ছি 28 লিটার, ঠিক আছে। এরপরে ফুল এক্সট্রাসেলুলার ফ্লুইড কতটুক আছে আমাদের, আমাদের আছে 14 লিটার, ঠিক আছে। এবার এটার মধ্যে প্লাজমা হচ্ছে আমাদের 3 লিটার, আর হচ্ছে প্লাজমা হচ্ছে 3 লিটার, আর আদার ইন্টারস্টিশিয়াল ফ্লুইড আমাদের হচ্ছে এখানে কতটুক 11 লিটার, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা বুঝতেছি, সেলের ভিতরে যেটা আছে সেটা বলতেছি ইন্টারসেলুলার ফ্লুইড, সেলের বাইরে যেটা হচ্ছে এক্সট্রা সেলুলার ফ্লুইড। এক্সট্রা সেলুলার ফ্লুইডকে আমরা আবার কয়েকটাকে ভাগ করতেছি, প্লাজমা আছে, আবার ইন্টারস্টিশিয়াল ফ্লুইড আছে, বা অন্য কিছু ফ্লুইডও থাকতে পারে, যেমন ট্রান্সসেলুলার ফ্লুইড থাকতে পারে কিছু, যেমন হচ্ছে আমাদের সিএসএফ। এরপর আমাদের সাইনোভিয়াল ক্যাভিটির মধ্যে যে ফ্লুইডগুলো থাকে, এবং আমাদের ডাইজেস্টিভ জুসগুলোকেও আমরা বলতেছি ট্রান্সসেলুলার ফ্লুইড হিসেবে। এরপরে অ্যাকোয়াস হিউমার, মানে আমাদের চোখের মধ্যে যে জিনিসটা থাকে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আমাদের মোটামুটি এই হচ্ছে বডি ফ্লুইড কম্পার্টমেন্টসের বিষয়টা, আশা করি বুঝাইতে পারছি। এরপর আসেন, এটা বুঝতে গেলে আমাদের এরপর বুঝতে হবে যে বডি, বললাম তো ভাই ইসিএফ আর আইসিএফ। এবার ইসিএফ আর আইসিএফ মেইনলি থাকেটা কি, হ্যাঁ, এই জিনিসগুলোটার ইম্পর্টেন্স এত বেশি কেন। নর্মালি যেহেতু আমরা বলতেছি এটা একটা বডি ফ্লুইড কম্পার্টমেন্টসের মধ্যে পড়তেছে, তো এটার মধ্যে অবশ্যই বিভিন্ন ধরনের মেকানিজম হবে। মেকানিজম হওয়ার জন্য কী প্রয়োজন, মেইনলি আয়ন্সগুলো বা ইলেকট্রোলাইটসগুলো প্রয়োজন। তো এখানে এক্স্যাক্টলি থাকবেই ইলেকট্রোলাইটসগুলাই। তো যদি আমি বলি এখানে কী কী ইলেকট্রোলাইটস থাকে, এবার এখানে ইলেকট্রোলাইটসের মধ্যে একটু পার্থক্য দেখা দেয়। ইসিএফে কিছু জিনিস থাকে, আবার হচ্ছে আমাদের আইসিএফে কিছু কিছু জিনিস থাকে, ঠিক আছে। এবার ইসিএফ হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আইসিএফ থেকে ইসিএফ ইম্পর্টেন্ট, ঠিক আছে। কেন ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যখন আমরা ইডেমার নাম শুনছি না, ইডেমা মানে কি, ওই হাত পা ফুলে যাওয়া, মানে কি ওই সেল থেকে আমাদের সার্কুলেশনে পানি চলে আসে, এটাই তো ইডেমা বলে। মানে তখন আমাদের হাত পা ফুলে যায়, চোখ ফুলে যায়, মুখ ফুলে যায়, এগুলো আর কি ইডেমা, ঠিক আছে। তো এটার জন্য আচ্ছা একটু পরে আমরা পড়বো ইডেমার যে প্রসেসটা। তো এখন একটুকু মনে রাখি যে ইসিএফ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবার এই ইসিএফের মধ্যে আমাদের কী কী কম্পোজিশন আছে, বা ইসিএফ কোনো একটা জিনিস জানতে গেলে, ধরলাম আমি একটা ভাই বার্গার খাবো, এখন বার্গারের মধ্যে কী 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 কম্পোনেন্ট আছে, ধরলাম এটা কি বিফ বার্গার নাকি চিকেন বার্গার নাকি
অন্য কোনো একটা বার্গার, যে বার্গার হবে। তো আমরা জানবো না যে ভাই আমার ধরেন বিফ বার্গার পছন্দ বা আমার চিকেন বার্গার পছন্দ। তো আমি দেখবো না যে এই কম্পার্টমেন্টের মধ্যে মানে এই বার্গারের মধ্যে এই জিনিসগুলো আছে, এর মধ্যে আমার এই জিনিসটা আছে ভালো, এই জিনিসটা খারাপ, এই জিনিসগুলো দেখবো না, মানে কম্পোনেন্ট কী এই জিনিসটাই তো দেখবো এক্স্যাক্টলি। তো সেম ইসিএফকে আমরা বলতেছি ভালো বা ইসিএফ মোস্ট ইম্পর্ট্যান্ট, তো এটার মধ্যে দেখতে পাবেন আমাদের কী কী জিনিস আছে বা কম্পোজিশন কী কী, তো এটাই দেখবো। মেইনলি হচ্ছে আমরা এখানে কম্পার্টমেন্টস দেখার ক্ষেত্রে ইলেকট্রোলাইটসগুলোকে প্রাধান্য দিই। কাকে প্রাধান্য দিই? ইলেকট্রোলাইটসগুলোকে। এবার দেখবি ইলেকট্রোলাইটসের মধ্যে কী কী আছে। ইসিএফের মধ্যে সবচেয়ে বেশি ইলেকট্রোলাইট আছে সোডিয়াম। কোনটা আছে? সোডিয়াম। আর আইসিএফের মধ্যে সবচেয়ে বেশি আছে পটাশিয়াম। ঠিক আছে? ইসিএফের মধ্যে সোডিয়ামের লেভেল কতটুক, এটা সবসময় একটা কথা। এখন থেকে যারা ফার্স্ট ইয়ার ভাইয়া পুরা আছেন, আপনাদের প্রতি একটা সাজেশন থাকবে, এবং সাজেশন বলতে পারেন বা আপনাদের একটা অ্যাডভাইস বলতে পারেন যে ভাই এই জিনিসটা মাথায় রাখবেন সবসময়। ফিজিওলজির ক্ষেত্রে বা যে কোনো অ্যানাটমিতে তেমন ইউজ হয় না রেঞ্জ। ফিজিওলজি আর বায়োকেমিস্ট্রির ক্ষেত্রে সবসময় যে কোনো মান বলার ক্ষেত্রে রেঞ্জে বলার চেষ্টা করবেন। যেমন আমরা কিন্তু এই জিনিসটা পড়ে আসছি যে ইন্টারে পড়ে আসছি যে ব্লাডের পিএইচ কত, 7.4। এখন যদি মেডিকেল আসে যদি আপনি 7.4 বলেন, এটা কখনোই আপনারে মানে থাবড়ায় বাইর করে দিবে যদি আমার মতো টিচার হয়। ঠিক আছে? তাহলে কী বলতে হবে? আপনাদের রেঞ্জে বলতে হবে। কত রেঞ্জ? এটা রেঞ্জটা কিন্তু 7.35 থেকে 7.45। আর আপনারে এটাই বলতে হবে, আপনি স্পেসিফিক কোনো মান বলতে পারবেন না, কারণ সব বডিতে 7.4 হয় না, কিন্তু সব বডিতে 7.35 থেকে 7.45 মাঝে হয়। ঠিক আছে? তো সেম সোডিয়ামের ক্ষেত্রে এখানে যে 140 বোল্ড করে লেখা আছে, এটা ভাই দেখেও না দেখার ভান করেন। কী মনে রাখবেন আপনারা? 135 থেকে 145, 135 থেকে 145 বললেন ভাই, 135 থেকে 145 থাকে, এটার আপনার ইউনিটটা কি? ইউনিট সহ বলতে হবে, মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। এই মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার যে কথা, মিলি মোল পার লিটারও সেম কথা। ঠিক আছে? আশা করি বুঝাইতে পারছি। এবার এখন ভাই একটু আপনাদের পরিশ্রম করতে হবে যে এখানে যা যা মান আছে এই মানগুলো আপনার মুখস্থ করতে হবে। সব না হইলেও আপনার সোডিয়ামেরটা মুখস্থ করতে হবে। ইসিএফের ক্ষেত্রে বলতে ইসিএফের সোডিয়ামেরটা মুখস্থ করতে হবে অবশ্যই, পটাশিয়ামেরটা অবশ্যই মুখস্থ করতে হবে, ক্লোরিনেরটা মুখস্থ করতে হবে, আর হচ্ছে বাইকার্বনেটটা মুখস্থ করতে হবে। এগুলো না মুখস্থ করে ভাই কখনো পারবেন না। এগুলো হচ্ছে আপনাদের ফার্স্ট আইটেমে জিজ্ঞেস করবেই করবে। ঠিক আছে? আচ্ছা, এরপর আইসিএফের ক্ষেত্রে কোনটা কোনো মনে রাখতে হবে ভাইয়া? পটাশিয়াম অবশ্যই মনে রাখতে হবে, কারণ পটাশিয়াম সবচেয়ে বেশি থাকে। কত থাকে? 140 থেকে 150। শুধুমাত্র এটা বললে হবে? হবে না। 140 থেকে 150 মিলি মোল পার লিটার, অথবা আরও ভালো হয় যদি মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, এটা বলতে পারেন। ঠিক আছে? আচ্ছা, এরপরে আইসিএফের ক্ষেত্রে পটাশিয়াম মনে রাখতে হবে মাস্ট। এরপরে ফসফেট আর হচ্ছে প্রোটিনটা মনে রাখতে হবে মাস্ট। এখানে কয়টা দাগিয়ে দিলাম? 4টা, 4টা 3 7টা। এগুলো কিন্তু আলাদা আলাদা করে আপনার মনে রাখতে হবে যে ইসিএফে কোনটা বেশি থাকে বা আইসিএফে কোনটা বেশি থাকে। ঠিক আছে? এবার বাকি যেগুলো আছে এখানে ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম আছে, এখানে সোডিয়াম ম্যাগনেসিয়াম, সেগুলো চাইলে মুখস্থ রাখতে পারেন যদি আপনার ভালো লাগে, নাইলে মুখস্থ করা লাগবে না। ঠিক আছে? আচ্ছা, এরপরে এটা তো গেল, এরপর আসি আমরা পরের স্লাইডে। আচ্ছা, একটু আগে বললাম যে ইসিএফ ভাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবার আসি ইসিএফ কেন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ইসিএফকে বলা হচ্ছে দ্য ইন্টারনাল ইনভায়রনমেন্ট, মানে আমাদের বডির ভিতরে যে ইনভায়রনমেন্ট আছে এটা বলা হচ্ছে ইসিএফকে। কেন বলা হচ্ছে? হোয়াই ইসিএফ টার্মড এজ ইন্টারনাল ইনভায়রনমেন্ট অর মিলিও ইন্টেরিয়র। এই মিলিও ইন্টেরিয়র এটা হচ্ছে একটা টার্ম বলা হয় যে ইসিএফকে মিলিও ইন্টেরিয়র বলা হয়। এটা হচ্ছে আমাদের আমাদের বিজ্ঞানী ক্লড বার্নার্ড। ঠিক আছে? ক্লড বার্নার্ড এই নামটা দিছিল বা এই নামকরণটা করছিল যে মিলিও ইন্টেরিয়র। ঠিক আছে? এটার মিনিং হচ্ছে ইন্টারনাল ইনভায়রনমেন্ট। ঠিক আছে? এবার আমরা দেখি কেন এটাকে আসলে ইন্টারনাল ইনভায়রনমেন্ট বলে। আমি যদি আগে থেকে কিছু বলি, কারণ হচ্ছে ইসিএফের মধ্যেই সেলগুলো থাকে মেইনলি। ইসিএফের মধ্যে সেলগুলো মানে থাকে, সেলস লিভস হেয়ার। ঠিক আছে? এরপর আরও কিছু বলা যায়, যেমন ইসিএফের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আয়নগুলো থাকে। তাহলে কী বললাম? ফার্স্টে বললাম সেলসগুলো থাকে এখানে, এরপর ইসিএফের মধ্যে সবচেয়ে বেশি আপনার আয়নগুলো থাকে, এরপর এখান থেকে হচ্ছে নিউট্রিয়েন্টসগুলো পাই সেলরা। এরপর হচ্ছে আর কি বলা যায়, এইগুলো মোটামুটি। আচ্ছা, দেখি আমরা বিস্তারিত দেখি, এটা তো আমি উপর থেকে বললাম। আচ্ছা, কী কী আছে তাইলে? দ্য এক্সট্রাসেলুলার ফ্লুইড ইজ দ্য প্লেস হোয়ার ইন হুইচ সেল স্লিপ, মানে সেলগুলো এখানে থাকে বা বেঁচে থাকে। ঠিক আছে? এরপরে ইট ইজ দ্য ফ্লুইড আউটসাইড দ্য সেল অ্যান্ড ইট কনস্ট্যান্টলি মুভস থ্রু আউট দ্য বডি। মানে কি, আমাদের সার্কুলেশনে মেনলি কিন্তু এই ইসিএফটা যে আমরা যে বলতেছি ভাইয়া, আমাদের মেনলি সার্কুলেশনটা কী করে? ব্লাড করে না? একদিকে দিয়ে ব্লাড করে আর একদিকে দিয়ে প্লাজমাটা করে। ঠিক আছে? তো সেম এই ইয়ার মধ্যে এই কম্পার্টমেন্ট মানে ইসিএফের মধ্যে দিয়ে করে। ইসিএফের মধ্যে দুইটা কম্পার্টমেন্ট দেখলাম না, প্লাজমা আর হচ্ছে ইন্টারসেলুলার ফ্লুইড। ইন্টারসেলুলার ফ্লুইডের মধ্যে আবার কী আছে? আমাদের ওই ব্লাডগুলো আছে। ঠিক আছে? আচ্ছা,
এরপরে ইট কন্টেন্স অল দ্য আয়ন্স অ্যান্ড নিউট্রিয়েন্টস নিডেড বাই দ্য সেলস টু মেনটেন, মানে সেলটা ধরলাম, বললাম যে কি, যদি আমি বলি যে ভাই আইসিএফ ইম্পর্টেন্ট, কেন আইসিএফ ইম্পর্টেন্ট ভাই, আইসিএফের মধ্যে সেল থাকে, মানে সে টু সে বললাম আর কি। এবার সেলগুলো ইম্পর্টেন্ট, তো সেলের মধ্যে সেল বেঁচে থাকার জন্য নিউট্রিয়েন্টস লাগবে না, নিউট্রিয়েন্টস পাবে কই থেকে যদি আইসিএফ ইসিএফ সরবরাহ না করে এই নিউট্রিয়েন্টসগুলো, তাহলে কি আইসিএফ কখনও নিউট্রিয়েন্টস পাবে, পাবে না। তাহলে ঘুরে ফিরে তো ইম্পর্টেন্স তো ইসিএফই, কারণ ইসিএফের মধ্যে নিউট্রিয়েন্টসগুলো থাকতেছে, এই জন্যই তো আইসিএফে নিউট্রিয়েন্টসগুলো যাচ্ছে নাকি। আচ্ছা, অল সেলস লিভ এসেন্সিয়ালি ইন দ্য সেম ইনভারনমেন্ট দ্য ইসিএফ, ঠিক আছে। সেলস আর ক্যাপেবল অফ লিভিং, গ্রোয়িং, পারফর্মিং দেয়ার স্পেশাল ফাংশনস অ্যাজ লং অ্যাজ প্রপার কনসেন্ট্রেশন অফ নিউট্রিয়েন্টস অ্যান্ড আয়ন। একটু আগে বললাম না যে এখানে বিভিন্ন কনসেন্ট্রেশন আছে, এই কনসেন্ট্রেশনগুলো যে মেনটেন হওয়া খুবই গুরুত্বপূর্ণ, না হলে কী হবে, না হলে ভাই সেলসগুলো নিজেদের কাজ করতে পারবে না। আমরা কিন্তু ইন্টারে সোডিয়াম পটাশিয়াম পাম্প সম্পর্কে অনেক বিস্তারিত পড়ে আসছি, মানে ওই জীব শারীরযুক্ত একটা চ্যাপ্টার ছিল না, যতটুকু আমার মনে পড়ে, তো ওই চ্যাপ্টারে এই সোডিয়াম পটাশিয়াম পাম্পের কথা শুরুর দিকে একটু করে বলা আছে, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, প্যাসিভ ট্রান্সপোর্টের কথা বলা আছে, এই জিনিসগুলো আমরা ফিজিওলজিতে খুব ভালোভাবে পড়বো। আচ্ছা, এরপর আসা যাক দিস ইজ ওয়াই, এই কারণগুলোর জন্য ইসিএফ ইজ কল্ড দ্য ইন্টারনাল এনভায়রনমেন্ট। আর এটাকে বিশেষ একটা টার্ম দিছে কি, দিস মিলিও ইন্টেরিয়র ওয়াজ টার্ম বাই ক্লড বার্নার্ড। তাহলে ক্লড বার্নার্ড এই ইয়াটা কিন্তু জিজ্ঞেস করে, নামটা কিন্তু জিজ্ঞেস করে যে মিলিও ইন্টেরিয়র, এই নামটা কে দিছিল, ক্লড বার্নার্ড। বা আপনাকে এভাবে জিজ্ঞেস করতে হবে যে ক্লড বার্নার্ড একটা নাম দিছিল ইসিএফকে, ওই নামটা কি, মিলিও ইন্টেরিয়র, ঠিক আছে, এটা এইভাবে শিখতে হবে। আচ্ছা, এরপর আসা যাক হোমিওস্টেসিস, এই আইটেমের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা টপিক হোমিওস্টেসিস। হোমিওস্টেসিস জিনিসটা কি, একদম সহজ ভাষায় বলতে গেলে ভাই, আমাদের বডিতে কোনো একটা সমস্যা হইলে বডি নিজের থেকে জিনিসটা ঠিক করার চেষ্টা করে, এটা হচ্ছে হোমিওস্টেসিস, ঠিক আছে। ধরলাম আমাদের অনেক সময় আমরা দেখি না যে আমাদের ধরলাম বৃষ্টি, এখন তো বৃষ্টির সিজন আসছে, বৃষ্টি পড়তেছে, বৃষ্টি পড়লে হয় কি, আমরা আমাদের মনে বৃষ্টি বিলাস করার ইচ্ছা জাগে, তো আমরা বৃষ্টিতে ভিজি, ভিজার ফলে কি হয়, জ্বর আসে, জ্বর আসলে কি হয়, আমরা দেখা যায় অনেক সময় ওষুধ না খেয়েও এই জ্বরটা আমাদের সেরে যেতে পারে, কারণ এখানে কি কাজ করে, এখানে হচ্ছে বডি নিজে থেকেই ওই আমাদের জ্বরটা কমানোর জন্য কম্পেনসেট করে, তখনই তো হচ্ছে আমাদের এই জ্বরটা নিজে থেকে চলে যায়। এটাই হচ্ছে বডি হোমিওস্টেসিসের অংশ, বা হোমিওস্টেসিস বলতে এটাই বোঝায় যে বডির নিজের থেকেই যে ডিসফাংশনগুলো হয়, নর্মাল বেসিক ডিসফাংশনগুলো হয়, ওগুলো হচ্ছে আমাদের মানে সলভ করার চেষ্টা করে, এটা হচ্ছে হোমিওস্টেসিস, ঠিক আছে। এবার আসা যাক ডেফিনিশনে। হোমিওস্টেসিস ইজ দ্য বডিজ অ্যাবিলিটি টু মেনটেন এ স্টেবল ইন্টারনাল এনভায়রনমেন্ট ডেসপাইট এক্সটার্নাল চেঞ্জেস। হোমিওস্টেসিসের এই আমাদের এই সংজ্ঞাটা কিন্তু খুব মাস্ট পাততেই হবে। আচ্ছা, ফার্স্ট আসি, আচ্ছা ডেফিনিশন তো বলি না আমি। ইট ইজ দ্য মেনটেনেন্স অফ নিয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশনস ইন দ্য ইন্টারনাল এনভায়রনমেন্ট। মানে জিনিসটা হচ্ছে এরকম যে আমরা কিছু মনে রাখি, ফার্স্ট আইটেমের জন্য এই সংজ্ঞাটা মনে রাখতেই হবে। আর শুধু ফার্স্ট আইটেমের জন্য না, এটা আমাদের প্রফেও জিজ্ঞেস করে, আমাকে টার্মেও জিজ্ঞেস করছে যে ধরি যখন স্যারের কাছে গেলাম, স্যার জিজ্ঞেস করতে যে বলো হোমিওস্টেসির সংজ্ঞাটা বলো, মাত্র বসছি, মানে ঠিকমতো শ্বাসটাও নিতে দিচ্ছে না, বলে হোমিওস্টেসির সংজ্ঞাটা বলো, ঠিক আছে। তো এটা এত ঠাড়া মুখস্থ রাখতে হবে জিনিসটা, এরকম সংজ্ঞাটা কিন্তু কঠিনও না। যদি আমি সংজ্ঞাটা একটু বুঝাই দিই, ইট ইজ এ মেনটেনেন্স অফ নিয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশন। মানে কি, আপনার বডিতে কোনো একটা চেঞ্জ হইলেও বডি চেষ্টা করবে ওই চেঞ্জটার সাথে একটু কম্পেনসেট করে নিয়ার নর্মাল, নিয়ার কনস্ট্যান্ট একটা কন্ডিশন নিয়ে যাওয়ার, মানে যাতে এক্সট্রিম কিছু না হয় আপনার বডির সাথে, ঠিক আছে। ওই এটারে বলতেছে হোমিওস্টেসিস ইন দ্য ইন্টারনাল এনভায়রনমেন্ট। আর ইন্টারনাল এনভায়রনমেন্ট আমরা কী বলতেছি, ইসিএফ বলতেছিলাম, একটু আগে কিন্তু দেখে আসছি যে ইন্টারনাল এনভায়রনমেন্ট হচ্ছে ইসিএফ। আচ্ছা, এরপর মেনটেন্যান্স অফ হোমিওস্টেসিস, এই জিনিসটা হচ্ছে কি, মানে বডির অ্যাবিলিটি হচ্ছে, একটু আগে যেটা আমি বাংলায় বললাম ওই জিনিসটা এখানে ইংলিশে লিখে দিয়েছি, একটু দেখে নিন, ঠিক আছে। এরপরে কীভাবে আসলে এই বডি হোমিওস্টেসিসটা মেনটেন করে, প্রথম কথা হলো একদম প্রাইমারি মেকানিজম হচ্ছে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। এই জিনিসগুলো আমরা একটু পুরো বিস্তারিত এখন হালকা পাতলা দেখে যাই। আচ্ছা, মোস্ট হোমিওস্ট্যাটিক প্রসেস রিলাই অন নেগেটিভ ফিডব্যাক হোয়ার দ্য বডি রিভার্সেস এ চেঞ্জ টু রিস্টোর ইকুইলিব্রিয়াম। এটার মানে কি ভাই, নেগেটিভ, এখানে আপনারা কয়েকটা ফিডব্যাক মেকানিজম দেখবেন, পজিটিভ ফিডব্যাক মেকানিজম, নেগেটিভ ফিডব্যাক মেকানিজম, এই দুইটাই দেখবেন আর কি। পজিটিভ জিনিসটা হচ্ছে আপাত দৃষ্টিতে দেখতে কিন্তু খারাপ, পজিটিভ মনে হলে জিনিসটা কিন্তু খারাপ। অনেক আছে না, অনেক আমাদের ভাইদেরকে দেখি বা অনেক আপুদেরকে দেখি যে তারা বাইর থেকে মনে হয় ভাই কী সহজ সরল, ভাই এরা তো ভাজি মাছ উল্টায় খাইতে জানে না, ঠিক আছে। ওরা কিন্তু আসলে শুধু ভাজি মাছ উল্টায় খায় না, ওরা কাঁচাও খেয়ে ফেলতে পারে, এই অবস্থা, কিন্তু আমরা বুঝি না যে, ঠিক আছে। তো কখনোই এটা পজিটিভ যেহেতু বলা হচ্ছে, এটা পজিটিভ ফিডব্যাক, শুনে কি মনে হচ্ছে ভাই, না পজিটিভ বলা হচ্ছে জিনিসটা ভালো হইতে পারে, কিন্তু ভাই এর চেয়ে খারাপ আর নেই, একটু পরে পড়বেন এই জিনিসটা, ঠিক আছে। তো এই আমাদের ফিডব্যাক মেকানিজমটা
যে পজিটিভ ফিডব্যাক মেকানিজম আছে এখানে হচ্ছে এটা হচ্ছে নর্মালি আমাদের সবগুলো খারাপ জিনিস, যেমন আমি যদি কয়েকটা উদাহরণ দিতে যাই, যেমন হচ্ছে আমাদের নর্মালি যখন ব্লাড ব্লিডিং হয়, আমাদের অনেক বেশি ব্লিডিং হইলে এই পজিটিভ ফিডব্যাক মেকানিজমের জন্য কি আলটিমেটলি যে কেউ মারা যেতে পারে, ঠিক আছে, এই জিনিসটা দেখবো। এবার নেগেটিভ জিনিসটা কি, নেগেটিভ হচ্ছে আমাদের নর্মাল হোমিওস্ট্যাসিস যেগুলো ধরলাম, নর্মাল হোমিওস্ট্যাসিসের মধ্যে কী বলা যায়, এই তো ব্লাড টেম্পারেচার রেগুলেশন, এরপর হচ্ছে ব্লাড গ্লুকোজ কন্ট্রোল, ঠিক আছে, এবার ব্লাড প্রেশার রেগুলেশন, এই জিনিসগুলো নর্মাল হোমিওস্ট্যাসিসের মধ্যে পড়ে। আচ্ছা আচ্ছা দেখি এখানে কি বলছে, মোস্ট হোমিওস্ট্যাটিক প্রসেস রিলাই অন নেগেটিভ ফিডব্যাক ওয়ার বডি রিভার্সেস দ্য চেঞ্জ টু রিস্টোর ইকুইলিব্রিয়াম। এক্সাম্পল কী কী, বডি টেম্পারেচার রেগুলেশন হইতে পারে, ব্লাড গ্লুকোজ কন্ট্রোল হইতে পারে, ব্লাড প্রেশার রেগুলেশন হইতে পারে, ঠিক আছে। এরপরে পজিটিভের মধ্যে কী কী আছে, পজিটিভের মধ্যে আছে পজিটিভের মধ্যে এই জিনিসগুলো আমার পরে বলবো, ঠিক আছে, চাইল্ড বার্থ আর হচ্ছে ব্লাড ক্লটিং। এখানে দুইটা ভালো জিনিস লিখছি, কিন্তু অ্যাকচুয়ালি পজিটিভ ফিডব্যাক মেকানিজম কিন্তু ভালো না, পরে আমরা দেখবো এটা। আচ্ছা এরপরে তাহলে কিসের মাধ্যমে আমরা আমাদের হোমিওস্ট্যাসিস মেনে হলো, নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে, পজিটিভ ফিডব্যাকের মাধ্যমে, আর কী কী আছে আমাদের এখানে কিছু কি অর্গানস আছে যেগুলো হচ্ছে আমাদের হোমিওস্ট্যাসিসে হেল্প করে, যেমন হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেম। এই জিনিসগুলো আসলে হালকা হালকা দেখে নিন, এখন অতটা ইম্পর্টেন্স দিয়ে পড়া লাগবে না, কারণ এগুলো আলাদা আলাদাভাবে পড়বেন পরে। নার্ভাস সিস্টেমে কীভাবে হোমিওস্ট্যাসিস ইম্পর্টেন্স আছে, ঠিক আছে, কীভাবে আছে, র্যাপিড রেসপন্সে হেল্প করে, টেম্পারেচার হচ্ছে পেইন, ঠিক আছে এখানে। আর এটা কীভাবে করে এই জিনিসগুলো লেখা আছে, ঠিক আছে, এতটাও ইম্পর্টেন্স দিয়ে পড়া লাগবে না, শুধু জেনে রাখেন কোন কোন আমাদের সিস্টেমে হেল্প করতে পারে, নার্ভাস সিস্টেম হেল্প করতে পারে, এন্ডোক্রাইন সিস্টেম হেল্প করতে পারে, কিডনিতে হেল্প করতে পারে, লাংস হেল্প করতে পারে, লিভার হেল্প করতে পারে, ঠিক আছে। এই জিনিসগুলো আসলে একটু জানতে পারলে হবে, আর হচ্ছে এক্সাম্পলগুলো পারলে দেখিয়ে রাখেন, ঠিক আছে। এগুলো কিন্তু পড়ছেন আপনারা, যে এডিএইচ দিয়ে কন্ট্রোল হয়, এটা পড়ছেন আপনারা। এরপর হচ্ছে এক্সেস ওয়াটার অথবা সল্ট হলে কীভাবে কন্ট্রোল করে, এরপর কার্বন ডাইঅক্সাইড বেশি হলে কীভাবে কন্ট্রোল করে, এরপরে গ্লুকোজ বেশি হলে কীভাবে কন্ট্রোল করে, ঠিক আছে, এই জিনিসগুলো আপনারা দেখছেন। এরপরে যদি হোমিওস্ট্যাসিসের সমস্যা হয়, ডিসরাপশন হয় কোনো কারণে, তাইলে কী কী হবে, বিভিন্ন রোগ দেখা দিবে, রোগের মধ্যে কী কী আছে, ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, ডিহাইড্রেশন আছে, ঠিক আছে। আচ্ছা এরপরে আসা যাক, একটু আশা করি বুঝতে পারছি, হোমিওস্ট্যাসিস খুবই গুরুত্বপূর্ণ, এখানে হচ্ছে সংজ্ঞাটা আপনাদের মাস্ট মনে রাখতেই হবে, ঠিক আছে। আর কিছু পড়েন না পড়েন, এটা ভাই মুখস্থ, ঠাডা মুখস্থ, যা যেই ওয়ার্ড যেমনে আছে এমনি, এটা কিন্তু সরাসরি গাইডলাইনের সংজ্ঞা, তো এভাবে পড়তে হবে, ঠিক আছে। এরপর আসা যাক ফিডব্যাক মেকানিজম, একটু যে বললাম পজিটিভ নেগেটিভ এটা আসলে কি, বা ফিডব্যাক জিনিসটা কি, বলছি ফিডব্যাক মেকানিজম, ফিডব্যাক জিনিসটাকে আগে এটা জানতে হবে না। এটা হচ্ছে ফিডব্যাক, এটা হচ্ছে এমন একটা প্রসেস যেটার মাধ্যমে আমাদের সিস্টেমটা নিজে থেকে রেগুলেট করতে পারে, ঠিক আছে। আচ্ছা ফিডব্যাক রেফার্স টু দ্য প্রসেস বাই হুইচ এই সিস্টেম রেগুলেটস ইটসেলফ, মানে ও নিজেরাই নিজে রেগুলেট করতে পারে, বাই ইউজিং ইনফরমেশন ফ্রম ইটস আউটপুট টু মডিফাই ইটস ফাংশন, ঠিক আছে। এবার ফিডব্যাক মেকানিজম কয় ধরনের হতে পারে, ফিডব্যাক মেকানিজম নর্মালি আমাদের 4 ধরনের হতে পারে, নেগেটিভ ফিডব্যাক মেকানিজম, পজিটিভ ফিডব্যাক মেকানিজম, ফিড ফরওয়ার্ড মেকানিজম, আর হচ্ছে কি অ্যাডাপটিভ কন্ট্রোল। আচ্ছা এবার আসি আমরা নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। নেগেটিভ ফিডব্যাক মেকানিজম জিনিসটা কি, যদি দেখি আমরা, ইফ সাম ফ্যাক্টরস বিকাম এক্সেসিভ অর ডেফিসিয়েন্ট, কোনো একটা কিছু ধরলাম আমাদের বডির কোনো একটা ফ্যাক্টর হয়তো অনেক বেশি হয়ে গেছে বা অনেক বেশি কম হয়ে গেছে, ঠিক আছে, তখন কী হবে, এ কন্ট্রোল সিস্টেম ইনিশিয়েটস নেগেটিভ ফিডব্যাক হুইচ কনসিস্ট অফ এ সিরিজ অফ চেঞ্জেস দ্যাট রিটার্ন দ্য ফ্যাক্টর টুয়ার্ডস নর্মাল টু এ সার্টেন মিন ভ্যালু। মানে কি, অনেক বেশি গেছে বা অনেক কম হয়েছে, তো এটারে একটা নর্মাল একটা ভ্যালুতে নিয়ে আসবে, যেটাকে আমরা ইকুইলিব্রিয়াম বলতেছি, ঠিক আছে, মানে অনেক বেশি হয়ে গেছে বা অনেক কমে গেছে, তো ওইটাকে টেনে নর্মালে নিয়ে আসবে, এটাই হচ্ছে আমাদের নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের কাজ, দাস মেনটেনিং হোমিওস্ট্যাসিস। এটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের সংজ্ঞা, এটা হচ্ছে আপনাদের পড়তে হবে, দিস ইজ কল নেগেটিভ ফিডব্যাক মেকানিজম, ঠিক আছে। এরপরে মেকানিজমটা অ্যাকচুয়ালি কি, যদি আমি একটা ফিগারের মধ্যে দেখাতে যাই, ধরলাম এটা হচ্ছে আমাদের বডির একটা নর্মাল অবস্থা, ঠিক আছে, নর্মাল অবস্থা থেকে কোনো একটা ডেভিয়েশন হওয়া মানে হয় অনেক বেশি বেড়ে গেছে অথবা অনেক বেশি কমে গেছে, তো হইলো একটা ডেভিয়েশন, তখন এটা কি বডির যে সেন্সরগুলো আছে ওইটা সেন্স করতে পারবে, সেন্সর দিয়ে সেন্স হইলো, এরপরে কী যাবে, এরপর হচ্ছে আমাদের কন্ট্রোল সেন্টারে, মানে ব্রেনে যাবে, মেনলি তো আমাদের ব্রেনই তো কন্ট্রোল করে জিনিসটাকে, তো কন্ট্রোল সেন্টারে গেলো বা ব্রেনে গেলো, তখন ওইটা থেকে ব্রেন কিছু একটা এফেক্ট নিবে, হয়তো ধরলাম যদি আমরা বলি যে আমাদের বিপি বেড়ে গেছে, তখন কি করবে, কোনোভাবে ব্লাড প্রেশারটা কমানোর চেষ্টা করবে ব্রেন, ঠিক আছে, ওইটাই এফেক্ট করবে, মানে ব্রেনে যখন এই জিনিসটা বুঝবে যে বিপি কম আমাদের, তখন ওই জিনিসটা হচ্ছে কোনো একটাভাবে ধরলাম আমাদের যেই মেকানিজমগুলো প্রয়োজন ওই মেকানিজমটা অ্যাক্টিভেট করবে, এরপরে ওই যে আমাদের সমস্যা ছিল, ধরুন বিপি যেটা কম ছিল এটা কী হবে, কারেকশন হবে, বিপি আবার নর্মাল হয়ে যাবে, ঠিক আছে। এবার আবার বলি না যে ভাই বিপি কম ছিল, যখন কারেকশন হবে তখন বিপি বেড়ে যাবে, কখনো বিপি বাড়বে না, বিপি আগে যেটা সমস্যা ছিল হয় বাড়ছে না হলে কমছে, ওইটা নর্মাল অবস্থায় আসবে, ঠিক আছে, নর্মাল অবস্থায় আসলে কী হবে, কারেকশন হলে আবার নর্মাল অবস্থায় চলে আসছে, ঠিক আছে। এই জিনিসটা যদি আমি আরেকবার বলি, নর্মাল আমাদের বডি ধরলাম, বিপির ক্ষেত্রে যদি আমি বলি যে ধরলাম বিপি নর্মাল, ঠিক আছে, কালকে ম্যাডাম কল দিয়ে বললো যে কালকে আইটেম, তখন আপনার কী হলো, বিপি বেড়ে গেলো, আই হাই কেমনে পড়বো, এক রাতে কেমনে পড়া যায় একটা আইটেম, ঠিক আছে। এরপরে যখন বিপি বাড়লো তখন আপনার বডি সেন্স করলো যে ভাই কোনো একটা ঘাপলা আছে, বিপি বেড়ে গেছে, তখন এটা ব্রেনে বললো যে ভাই দেখো বিপি বেড়ে গেছে, এখন কী করতাম, তো ও কী করবে, কোনো একটাভাবে যে বিপি কমানোর ব্যবস্থা করবে, ঠিক আছে।
ব্লাড প্রেশার এডিএইচ এর মাধ্যমে, এডিএইচ মেকানিজম আছে, এরপর রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালোস্টেরন মেকানিজম আছে, এই মেকানিজমগুলো দিয়ে এগুলো জানবেন আপনারা বলো, ঠিক আছে? তখনই কারেকশন করবে। এরপর আপনার ব্রেন হয়তো আপনারে বলবে যে কি ভাই সমস্যা নেই, একদিন পেন্ডিং নেওয়াই যায়, তো কালকে আইটেমটা না দিয়ে পেন্ডিং, তখন কী হবে আপনার বিপি আবার নর্মাল হয়ে যাবে, ঠিক আছে? তো এটাই খুবই হাস্যকর একটা সংজ্ঞা দিলাম, সংজ্ঞা নেই, খুবই হাস্যকর একটা উদাহরণ দিলাম। জিনিসটা এইভাবে আসলে কাজ করে আমাদের নেগেটিভ ফিডব্যাক মেকানিজমটা। এবার আসি, হয় না ফিজিওলজিক্যাল প্যারামিটার, টেম্পারেচার হইতে পারে, ব্লাড সুগার হইতে পারে, বিপি হইতে পারে, ঠিক আছে? ডেভিয়েটস ফ্রম ইস সেট পয়েন্ট, মানে এটা নর্মাল ভ্যালু থেকে যদি ডেভিয়েট করা হয় বাড়ে নাইলে কমে। ডেভিয়েট মানে হচ্ছে বাড়া অথবা কমা, মানে পরিবর্তন হওয়া। দ্য বডি অ্যাক্টিভেটস রেসপন্সেস টু রিভার্স দ্য চেঞ্জ অ্যান্ড রিস্টোর ব্যালেন্স, ঠিক আছে? কীভাবে করে আসলে? স্টিমুলাস, এইখানে যা যা বললাম সেম এই জিনিসগুলো স্টিমুলাস, ঠিক আছে? যখন স্টিমুলাস হবে এই চেঞ্জ ডিস্টার্বস ইকুইলিব্রিয়াম, নর্মাল ইকুইলিব্রিয়ামটাকে কোনো একটা চেঞ্জ কী করবে আমাদের ডিস্টার্ব করবে, ঠিক আছে? তখন রিসেপ্টর এই জিনিসটা ডিটেক্ট দ্য চেঞ্জ, মানে যে চেঞ্জটা হচ্ছে এটা হচ্ছে ডিটেক্ট করতে পারবে। এরপর ওই ডিটেক্টটা কোথায় যাবে? আমাদের কন্ট্রোল সেন্টারে যাবে। এরপর ওইখান থেকে আবার এফেক্টর অর্গানে যাবে। এরপর ওইখান থেকে আমাদের আলটিমেটলি যে আমাদের ধরলাম যদি বিপি বাড়ে, তো এটার রেসপন্সটা কী হবে? বিপিটাকে আবার নর্মাল করে দেবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছি নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। এরপরে নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের এক্সাম্পল কী কী আছে? আমাদের বিপি আছে, এখানে এক্সাম্পলগুলো কিন্তু 10 স্টার, মানে মাস্ট মুখস্থ করতে হবে যা যা আছে। ম্যাডাম একবার যদি জিজ্ঞেস করে নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের এক্সাম্পলটা দাও, তো এভাবে ঠাড়া বলি বলতে হবে। ব্লাড প্রেশার আছে, এরপর হচ্ছে প্লাজমা অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন আছে, এরপর রেগুলেশন অফ অ্যাসিড বেস ব্যালেন্স আছে, এরপর আর কি আছে? ওয়াটার ব্যালেন্স, এরপর ইলেকট্রোলাইট ব্যালেন্স, এরপর হচ্ছে বডি টেম্পারেচার, এগুলো, ঠিক আছে? এক্সাম্পল। এরপর ইম্পর্টেন্সটা কি? ইম্পর্টেন্স হচ্ছে এগুলো দেখে নিয়ে না, এতক্ষণ যা বলছি যে মেনটেন্যান্স অফ হোমিওস্ট্যাসিস, এরপরে প্রিভেন্ট এক্সট্রিম ফ্লাকচুয়েশন যেমন হাইপার অথবা হাইপোথার্মিয়া, এই জিনিসগুলো হচ্ছে মেনটেন করে। এরপর হচ্ছে সেল ফাংশন যাতে ঠিকভাবে কাজ করে এটা এনশিওর করে, সেল ডিসফাংশনটাকে প্রিভেন্ট করে, এরপর হচ্ছে আমাদের স্ট্যাবিলিটি অফ বডিকে প্রমোট করে, এরপর হচ্ছে ওভার রিয়েকশন কী করে? অ্যাভয়েড করে, ঠিক আছে? এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, এখানে এক্সাম্পলগুলো মাস্ট পারতে হবে। এরপর আসা যাক, এরপর যদি আমি কিছু এক্সাম্পল সম্পর্কে বলি যে মাস্ট জানতে হবে, যেমন ব্লাড গ্লুকোজ রেগুলেশন, এটা কীভাবে হয়? প্রথম হচ্ছে ব্লাড গ্লুকোজ যখন বেড়ে যায় খাওয়ার পরে, এটা টি না ভাইয়া, এটা ইনক্রিজ হবে, ঠিক আছে? উপরে সাইনটা হবে, ঠিক আছে? যখন খাওয়ার পরে আমাদের ব্লাড গ্লুকোজ লেভেলটা বেড়ে যায়, খাওয়ার পরেই তো বাড়ে ব্লাড গ্লুকোজ লেভেলটা, তখন কী করতেছে? প্যানক্রিয়াস ইনসুলিন রিলিজ করতেছে। ইনসুলিনের কাজ কি? ব্লাড গ্লুকোজটাকে সার্কুলেশন আমাদের গ্লুকোজগুলো আছে, গ্লুকোজটাকে সেলের ভিতর নিয়ে যাওয়া, সেলের ভিতর নিয়ে গিয়ে কী করবে? গ্লাইকোজেন হিসেবে সংরক্ষণ করবে, ওইটাই করতেছে। লিভার মাসেল স্টোর গ্লুকোজ গ্লাইকোজেন, ঠিক আছে? এরপরে তাইলে কী হচ্ছে? আউটকামটা কী হচ্ছে? যখন আমাদের ব্লাড গ্লুকোজটা বাড়তেছে ব্লাডের মধ্যে বা আফটার ইটিং, এখানে কী বলেছে? ব্লাড গ্লুকোজ ইনক্রিজ আফটার ইটিং। এবার খাওয়ার পরে ব্লাডটা কোথায় বাড়বে? অ্যাকচুয়ালি এই গ্লুকোজগুলো যায় কই? আমাদের সার্কুলেশনে যায় না, নর্মাল আমাদের সার্কুলেশন যেটা আছে, তো সার্কুলেশনের মধ্যে থেকে এখন সার্কুলেশন যদি বেশি থাকে, তখন আমাদের ইনসুলিন এই চেঞ্জটা দেখবে যে দেখো আমাদের ব্লাডের মধ্যে বা সার্কুলেশনের মধ্যে আমাদের অনেক বেশি গ্লুকোজ হয়ে গেছে, তাহলে এখন গ্লুকোজগুলোর কী করতে হবে? এটা তো আমাদের সার্কুলেশনে থাকা যাবে না, সার্কুলেশনে থাকলে এই জিনিসটা আমরা কী বলি? ডায়াবেটিস মেলিটাস বলি। এখন যদি বেশি দেখতেছে ইনসুলিন এই জিনিসটা, মানে গ্লুকোজটা হচ্ছে ব্লাডের মধ্যে আসে বা সার্কুলেশনে আসে, তখন ইনসুলিন করবে কি? ব্লাড থেকে ওই গ্লুকোজগুলো নিয়ে সেলের মধ্যে দিয়ে দিবে। তাইলে কি সার্কুলেশনে বা ব্লাডে যেটা বলতেছি, এখানে আবার আমাদের গ্লুকোজ লেভেলটা কমে গেল না? তাহলে ব্লাড গ্লুকোজ যেটা ইনক্রিজ হয়েছিল শুরুতে, এই যে ইনক্রিজ হয়েছিল, এটা আবার নর্মালি চলে আসতেছে না? আশা করি বুঝাইতে পারছি। হ্যাঁ, এটা যদি না হইতো তখন আমরা এটা কী বলতাম? ডায়াবেটিস মেলিটাস, ঠিক আছে? এরপর অপোজিট সিনারিও কী হলে, যখন লো গ্লুকোজ হবে তখন কী করবে? গ্লুকাগন রিলিজ করবে। গ্লুকাগন কী করবে? এই যে একটু আগে গ্লাইকোজেন হিসেবে সংরক্ষণ করছিলাম না, ওই গ্লাইকোজেনটা ভেঙে আবার গ্লুকোজ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এরপর আসা আরেকটা যদি এক্সাম্পল দেখি আমরা, বডি টেম্পারেচার কন্ট্রোল হিসেবে কী হয়? যখন আমাদের কোর টেম্পারেচারটা ইনক্রিজ হয়, যেমন নর্মাল আমরা এক্সারসাইজ করতেছি বা জিমে গেছে কেউ, ঠিক আছে? তখন কী হবে? অনেক বেশি এক্সারসাইজ করলে আমাদের এই টেম্পারেচারটা বাড়বে না? এটা তো আমরা বুঝি যে এটা ঘাম হিসেবে পরে বের হয়। তো যখন কোর টেম্পারেচারটা বাড়বে তখন হচ্ছে কী হবে? রেসপন্স, যে আমাদের ভিতরে যে ইন্টারনাল টেম্পারেচারটা আছে ওইটা কমানোর জন্য আমাদের দুইটা অ্যাক্টিভেট হবে, একটা হচ্ছে সোয়েটিং অ্যাক্টিভেট হবে, হচ্ছে ভ্যাসোডাইলেশন। এই ভ্যাসোডাইলেশন বলতে এখানে ভাই ভ্যাসো আর হচ্ছে ডাইলেশন, দুইটা ওয়ার্ড কিন্তু আমরা দেখছি, ডাইলেশন, ঠিক আছে? এবার এখানে ভ্যাসো মানে হচ্ছে ভেসেল, ডাইলেশন মানে হচ্ছে প্রসারণ। আলটিমেটলি দাঁড়াইলো কি? ভেসেলের প্রসারণ, মানে কি? আমাদের কোনো একটা ব্লাড ভেসেলগুলা, যেই ধরলাম কোনো একটা ব্লাড ভেসেলের ডায়ামিটার হচ্ছে সে বললাম 2 মাইক্রোমিটার, তখন যখন আমরা দেখতেছি যে আমরা কোর টেম্পারেচার বাড়তেছে, বডির কোর টেম্পারেচার বাড়তেছে, তখন কী হবে? এই 2 মিটার থেকে এই ব্লাড ভেসেলের
আমাদের ডায়ামিটারটা বেড়ে যাবে অনেক বেশি। এটাই বলছি আমরা ভ্যাসোডাইলেশন। তাহলে কী হবে এই দুইটার ক্ষেত্রে সোয়েটিং আর ভ্যাসোডাইলেশন করলে কী হচ্ছে, যখন ব্লাড ভেসেলের ডায়ামিটারটা বাড়তেছে তখন অনেক বেশি এখান দিয়ে ব্লাড যেতে পারবে। তো ব্লাড বেশি যাইলে এক্স্যাক্টলি হচ্ছেটা কি, আমাদের সার্কুলেশন খুব দ্রুত হচ্ছে। এই জন্য তখন আমরা দেখা যায় না যে অনেক বেশি একটা এক্সারসাইজ করবো, অনেক বেশি আমাদের নিঃশ্বাস বড় বড় হয়ে যায়, এই জিনিসটার কারণে, এই ভ্যাসোডাইলেশনের কারণে, ঠিক আছে। তাহলে এক্স্যাক্টলি যখন কোর টেম্পারেচারটা বাড়তেছে তখন সোয়েটিং আর হচ্ছে ভ্যাসোডাইলেশনটা অ্যাক্টিভেট হয়। এরপরে কী হয়, এরপর হচ্ছে আমাদের হিট লসটা হয়, এরপরে ওইটা নর্মাল হয়ে যায়। যে আউটকামটা কী হচ্ছে, এক্স্যাক্টলি টেম্পারেচারটা রিটার্নস টু নর্মাল, ঠিক আছে। এরপর অপোজিট সিনারিও সেম, কোল্ড হইলে যখন অনেক ঠান্ডা একটা টেম্পারেচার তখন কী হয়, শিভারিং হয়, এরপরে ভ্যাসো কনস্ট্রিকশন হয়। এই দুইটা হয়ে কী হচ্ছে আমাদের, ওই আমাদের কোর টেম্পারেচারটা আবার যখন প্রথমে কোল্ড ছিল এরপরে নর্মালে চলে আসে। এরপরে লাস্টে যদি আমরা আরেকটা দেখি, ব্লাড প্রেশার রেগুলেশন। ব্লাড প্রেশার রেগুলেশনে যদি আমি এতক্ষণ বলে আসছি, এক্স্যাক্টলি হয়টা কি, বিপি যখন বাড়ে, স্ট্রেসে হইলে যখন বিপি বাড়ে তখন হচ্ছে ব্যারিসেপ্টরগুলো সিগন্যাল পাঠায় ব্রেনে, ব্রেন তখন কী করে, হার্ট রেট বাড়ায়, ঠিক আছে। এরপরে ব্লাড ভেসেলগুলো কী করে, এই ডাইলেট করে। মানে একটুকু মনে রাখেন যে যখনই আমাদের কোনো একটা প্রেশার বাড়তেছে তখন হচ্ছে ওই প্রেশারটাকে কমানোর জন্য ভেসেলগুলা, এটা হইতে পারে আমাদের হার্টের ভেসেল বা হইতে পারে বডির যে কোনো ভেসেল, ঠিক আছে, তখন ভেসেলগুলো কী করে, ডাইলেট করে, তখন হচ্ছে ওই জিনিসটা হচ্ছে নর্মালাইজ হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, এবার একটা কথা শোনা ভাই, কেন পজিটিভটাকে কেন আমরা তো ইগনোর করছি, এতক্ষণ কিন্তু আমরা নেগেটিভের কথা বলে আসছি, নেগেটিভ এই করে সেই করে, খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ নেগেটিভ না থাকলে বাঁচবো না, এই জিনিসটা কেন, হোয়াই নট পজিটিভ? পজিটিভ ফিডব্যাক মেকানিজম is useful for rapid self-limiting process but would be disastrous for routine regulation। মানে এই কথাটার মানে হচ্ছে পজিটিভ ফিডব্যাক মেকানিজম কি একদমই ইম্পর্টেন্ট না, কিছু ক্ষেত্রে অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের নর্মাল যে কাজকর্ম আছে বডিতে ওইটার জন্য মোটো ইম্পর্টেন্ট না। ওইটার জন্য হচ্ছে ওই বলে না, ওই একটা সিগারেটের প্যাকেট লেখা থাকে না, স্বাস্থ্যের জন্য হানিকারক, এই আমাদের পজিটিভ ফিডব্যাক মেকানিজম হচ্ছে এরকম যে আমাদের নর্মাল বডিতে যে কাজকর্ম চলতেছে ওইটাতে কোনো হেল্প করবে না, কিন্তু একদম এক্সট্রিম কোনো একটা কন্ডিশন হয়ে গেলে, হ্যাঁ, যেমন অক্সিটোসিন ইন লেবার, এখানে একটা ওয়ার্ড লেখা আছে, মানে আমাদের যখন আমাদের না সরি, আমি তো আমার তো হবে না মানে নর্মালি ফিমেলদের কী বলতেছি আমি, নর্মালি ফিমেলদের যখন ওই লেবার মুভমেন্টটা আসে বা চাইল্ড বার্থের মুভমেন্টটা আসে তখন কী করে, অক্সিটোসিনটা ইউটারাসকে কন্ট্রাক্ট করে কী করে, আরও বেশি বাচ্চার মাথা যাতে বাইর হয়ে যায়, মানে বাচ্চারা যাতে আসলে প্রপারলি বার্থ হইতে পারে, এই জন্য তখন ওই পজিটিভ ফিডব্যাক মেকানিজমটা কাজ করে। এর একটু পরে আমরা দেখব, ঠিক আছে। সরি ফর দ্য ব্যাড জোক, একটু আগে যে জোকটা মারলাম আমি, ঠিক আছে। আচ্ছা, আসা যাক, এরপরে হচ্ছে এরপর আরেকটা জিনিস জানতে হবে আমাদেরকে, গেইন অফ এ কন্ট্রোল সিস্টেম। যে ধরলাম গেইন মানে কি, গেইন মানে হচ্ছে কোনো কিছু অর্জন করা। তো আমি একটা কন্ট্রোল সিস্টেম চালালাম, এটা যদি কোনো অর্জন না হয় তাহলে হয় জিনিসটা হয় না, এই জন্য আমাদেরকে গেইনটা পড়তে হবে। আসা যাক, গেইন জিনিসটা কি, গেইন রিফার্স টু ডিগ্রি অফ এফেক্টিভনেস। মানে ধরলাম আমরা একটা কাজ করলাম, ঠিক আছে, ধরলাম আমরা কি কোনো একটা কাজ করলাম, ধরলাম আমরা জিমে গেলাম, কেউ একজন জিমে গেলো, যে ভাবলো আজকে ডেড লিফট মারবে 10টা, ঠিক আছে। তো ও মারলো হচ্ছে 5 কেজি করে ডেড লিফট, ঠিক আছে, 5 কেজি তো হয় না, 15 কেজি, ধরলাম 15 কেজি, মিনিমাম 15 কেজি করে মারলো ডেড লিফট। এখন ওর যেই মানে বডি যেই জিনিসটা হবে, ধরলাম ও ডেড লিফট কেন মারতেছে, যাতে ওর বাইসেপসটা ইনক্রিজ হয়, বাইসেপসের ডায়ামিটার যাতে বাড়ে, ঠিক আছে। এখন ও 15 কেজি করে মারবে চিন্তা করছিল, মানে 15 কেজি করে ভার উত্তোলন করবে চিন্তা করছিল, ঠিক আছে, কিন্তু ও 15 কেজি করে পারলো না, ও করছে 10 কেজি করে। এখন ওরটা কি ওরকম এফেক্টিভ হবে 15 কেজি করে, ও যদি ডেডলিফট মারতো তখন যে এই বাইসেপসের ডায়ামিটারটা বাড়তো, 10 কেজি করে মারলে আরও কম হবে না? তাহলে কটুক এফেক্টিভ হবে, মানে এফেক্টিভনেসটা কটুক, মানে আমি একটা জিনিস চিন্তা করছি যে এই জিনিসটা করব, কিন্তু আমি ওই জিনিসটা এক্স্যাক্টলি করতে পারি নাই, এবার ওইটার জন্য আমার ইফেক্টিভ কটুক হয়েছে, ওই জিনিসটাকে বলা হচ্ছে এখানে গেইন, ঠিক আছে। আশা করি এত কমপ্লিকেটেড একটা উদাহরণ দিলাম তাও বুঝাইতে পারছি যে এটা হচ্ছে ডিগ্রি অফ এফেক্টিভনেস। আচ্ছা, গেইনকে কী বলা হয়, কারেকশন বাই ইরর, মানে কটুক কারেকশন করতে পারছি, ধরলাম আমার একটা সমস্যা হয়েছে, আমি কটুক কারেকশন করতে পারছি ইররের অনুপাতে, ঠিক আছে। ধরলাম আমার যদি আমি ব্লাড প্রেশারের ক্ষেত্রে বলতে চাই, বিপির ক্ষেত্রে বলতে চাই, আমার বিপি হচ্ছে নর্মাল হচ্ছে বিপি 100, নর্মাল কারো বিপি হচ্ছে 100, ঠিক আছে। আচ্ছা, আমি কলম দিয়ে লিখে বুঝাই, বিপি হচ্ছে নর্মালি 100 মিলিমোল পার এইচজি, ঠিক আছে, নর্মালে। এখন বলা হইলো যে কোনো একটা কারণে ওর ব্লাড প্রেশার বেড়ে গেছে, ঠিক আছে, বেড়ে কত হয়েছে, 20 বাড়ছে, 120 হয়ে গেছে, 120 এইচজি, ঠিক আছে। এটা কী হয়েছে, এটা বাড়ছে, কটুক বাড়ছে, মানে এখানে ইরোডটা কটুক, মানে বেড়েছে কটুক, 120 মাইনাস 100, 20টা বাড়ছে, 20 মিলিমিটার এই যে জিনিসটা বাড়ছে, ঠিক আছে। এবার
বডি এরপর যখন দেখছে এই জিনিসটা বাড়ছে তখন ও হোমিওস্টেসিস করে জিনিসটা হচ্ছে কমে আনছে, কটটুক কমে আনতে পারছে। ধরলাম 120 ছিল, 120 থেকে ওয়ান্স হচ্ছে 102-এ, ঠিক আছে? তাহলে কটটুক কমাইতে পারছে, যদি আমরা একটা রেশিও হিসাব করি 18 মিলিমিটার কমাইতে পারছে না? তাইলে এখানে আমাদের কারেকশান কটটুক করছে, এটা হচ্ছে আমাদের কারেকশান, যে 18 মিলিমিটার পার এজি। পুরোটা কিন্তু কারেকশান করতে পারে নাই, এখনও 100 থাকার কথা কিন্তু 102 আছে, পুরোটা কারেকশান করতে পারে নাই। যেটুক কমাইতে পারছে এটা হচ্ছে কারেকশান, আর যেটুক আমাদের বাড়ছিল এটা হচ্ছে আমাদের এরর। তো আমাদের এই গেইন মানে হচ্ছে এই জিনিসটাই, গেইন মানে হচ্ছে আমাদের কারেকশান বাই ইরর, মানে কটটুক আমাদের ইরর হয়েছে, কটটুক আমাদের সমস্যা হয়েছে, আর ওইটার অনুপাতে কটটুক আমরা কারেক্ট করতে পারছি জিনিসটাকে, বা সিস্টেমটাকে কটটুক কারেক্ট করতে পারছি, এটা হচ্ছে আমাদের গেইন। তাহলে এখানে গেইন কটটুক হবে, কারেকশান কটটুক করছি আমরা, কারেকশান করছি আমরা 18 মিলিমিটার, ঠিক আছে? আর আমাদের সমস্যা হয়েছিল কটটুক, ইরর হয়েছিল কটটুক 20 মিলিমিটার, তাহলে এক্স্যাক্টলি আসতেছে কত 0.9, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে এখানে লেখা আছে, আশা করি বুঝতে পারছি। গেনের এখানে সংজ্ঞা দেওয়া আছে কারেকশন বাই ইরর। এবার কারেকশনটা কি? হাউ মাচ দ্য সিস্টেম ফিক্সেস দ্য প্রবলেম। ইরর হচ্ছে কি? দ্য ইনিশিয়াল ডেভিয়েশন ফ্রম দ্য সেট পয়েন্ট। এবার হাই গেইন, গেইন যখন গেনের মান হচ্ছে যখন বেশি হবে তখন কি হবে, আর হচ্ছে কম হলে কী হবে? হাই গেইন মানে কি? ও খুব বেশি কারেকশন করতে পারতেছে, কারণ উপরেরটা বেশি হলে তো এক্স্যাক্টলি আমাদের এটা বাড়বে, কারণ এটার সাথে সমানুপাতিক। আমাদের কারেকশন বাড়লেই তো গেইন বাড়বে, আর কারেকশন বাড়া মানে কি? বডি যে সমস্যাটা হচ্ছে ওই সমস্যাটাকে খুব দ্রুত সলভ করতে পারতেছে, এটাই তো। আচ্ছা, তো এটাই তো। তাহলে গেইন যখন বেশি হবে তখনই তো আমাদের এফেক্টিভ হবে জিনিসটা, ঠিক আছে? তো এই জন্যই বলতেছে হাই গেইন মানে হচ্ছে দ্য সিস্টেম ইজ ভেরি এফেক্টিভ। হাই গেইন কিসে 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 হয়? ব্লাড গ্লুকোজ রেগুলেশনের ক্ষেত্রে হয়, আর হচ্ছে থার্মো রেগুলেশনের ক্ষেত্রে হবে। আর লো গেইন তাহলে কী হবে? অবশ্যই লেস এফেক্টিভ হবে, ঠিক আছে? এরপরে এক্সাম্পল যেটা আমি বুঝাইলাম এতক্ষণ, এই জিনিসটা হচ্ছে আমার ফার্স্ট আইটেম, আমার যে ইস্যু ছিল, ফার্স্টে যে ইস্যু ছিল হোমিওস্টেসিস কাকে বলে, এরপরে যে ইস্যু হচ্ছে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম কাকে বলে, এরপর বলে কোন গেইন কাকে বলে। তো আমি গেইন বলছি, এরপরে এই সংজ্ঞাটা দিছি, ঠিক আছে? মানে এখানে এই জিনিসটা হচ্ছে, এটারে গেইন বলা হচ্ছে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছি এই জিনিসটা। এরপর আসা যাক পজিটিভ ফিডব্যাক মেকানিজমে। এতক্ষণ তো পজিটিভ ফিডব্যাক মেকানিজমের খুব আমি দুর্নাম করলাম যে এটা ভালো না, এটা ভালো না, এটা কি আসলে ভালো নাকি এখন দেখি। আচ্ছা, আসা যাক পজিটিভ মেকানিজম, এই জিনিসটা কি? ইট ইজ দ্য ইনিশিয়েটিং স্টিমুলাস কজেস, ইফ দ্য ইনিশিয়েটিং স্টিমুলাস কজেস মোর অফ দ্য সেম। ধরলাম আমাদের শুরুতে ইনিশিয়ালি কোনো একটা স্টিমুলাস আসছে, ধরলাম কোনো একটা অর্গান থেকে কোনো একটা স্টিমুলাস আসছে। এখন নর্মালি কী করার কথা? ধরলাম আমাদের ব্লাড প্রেশার যদি বাড়ে, ব্লাড প্রেশার বাড়ে একটা স্টিমুলাস না, ধরলাম বিপি বাড়তেছে আমাদের। এখন এটা হচ্ছে আমাদের কন্ট্রোল সিস্টেমে আসছে, কন্ট্রোল সেন্টারে আসছে। এখন আমাদের কন্ট্রোল সিস্টেম কী করবে? নেগেটিভের মাধ্যমে সলভ করবে না, নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে, এনএফএম, এভাবে করবে না? কিন্তু যদি কন্ট্রোল সিস্টেম নেগেটিভ না করে পজিটিভ করতো, পজিটিভ ফিডব্যাক মেকানিজম করতো, তখন কী হইতো? পজিটিভের সংজ্ঞায় বলা আছে ইনিশিয়েটিং স্টিমুলাস কজেস মোর অফ দ্য সেম। বিপি বাড়তেছে, পজিটিভ ওই বিপিটারে আরও বেশি বাড়াই দিত। এটাই হচ্ছে পজিটিভের কাজ, যেটা হচ্ছে ধরলাম আমাদের সমস্যা হচ্ছে, সেটুসে বললাম আমাদের সমস্যা হচ্ছে 10 নিয়ে সমস্যা। এখন আমাদের নেগেটিভ ফিডব্যাক আসতে কী করবে? এই 10টারে কমাইতে 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 2 আনতে পারে, বা খুব কাছাকাছি নেবে, 2 বা 1 আনবে। কিন্তু যখন আমরা পজিটিভ ফিডব্যাকের কাছে যাবে, ভাই 10টা সলভ করে দাও, বা 10 নিয়ে কোনো একটা জিনিস হচ্ছে এটা সলভ করে দাও, ও 10টারে টানিয়ে টানিয়ে 100 নিয়ে যাবে, ঠিক আছে? তাইলে কি আরও সমস্যা বাড়তেছে না? প্রথমে ছিল 10, পজিটিভের কাছে গেছি ও 100 বানিয়ে দিছে, তাহলে অনেক বেশি সমস্যা না? এই জন্য পজিটিভ ফিডব্যাক মেকানিজমে বলতেছে জিনিসটা খারাপ। এটাই বলছে এখানে, ইফ দ্য ইনিশিয়েটিং স্টিমুলাস কজেস মোর অফ দ্য সেম, মানে যেটা হচ্ছে ওইটা আরও করতেছে, ইট ইজ কল্ড পজিটিভ ফিডব্যাক মেকানিজম। আনলাইক নেগেটিভ ফিডব্যাক মেকানিজম হুইচ স্ট্যাবিলাইজ দ্য সিস্টেম, মানে একটু আগে আমরা পড়ছি কীভাবে স্ট্যাবিলাইজ করে। পজিটিভ ফিডব্যাক ড্রাইভস দ্য সিস্টেম টুয়ার্ড অ্যান এক্সট্রিম অর এ ট্রিপিং পয়েন্ট, মানে এক্সট্রিম একটা পয়েন্ট নিয়ে যাবে। এই একটু আগে বললাম 10কে 100 নিয়ে যাচ্ছে, যেখানে নেগেটিভ আমার 10কে 1 বা 2 আনতেছে, ঠিক আছে? ইট অফেন অ্যাক্সিলারেটস অর রিইনফোর্স এ প্রসেস আনটিল স্পেসিফিক এন্ড পয়েন্ট রিচেস। মানে কি জিনিসটা হচ্ছে এরকম, ধরলাম আমাদের একটু পরে আমরা বলবো যে ধরলাম আমাদের বডি থেকে 2 লিটার ব্লাড বের হচ্ছে, 2 লিটার ব্লাড বের হচ্ছে। এখন নর্মালি যদি আমরা এটা নেগেটিভ ফিডব্যাকের কাছে যাইতো তখন কী হতো? যে আস্তে ধীরে কোনো একটাভাবে ব্লাডের কার্ডিয়াক আউটপুট বাড়াই বা কন্ট্রাকশন বাড়াই, ফোর্স অফ কন্ট্রাকশন বাড়াই, এই জিনিসটারে 2 লিটার যে ব্লাড বের হচ্ছে ওইটাকে কম্পেনসেট করার চেষ্টা করতো। কিন্তু জিনিসটা হয় না এরকম। জিনিসটা যখন দেখে 2 লিটার বের হয়ে যাচ্ছে তখন পজিটিভ ফিডব্যাক মেকানিজমটা অ্যাক্টিভেট হয়েছে। এরপরে 2 লিটার থেকে আস্তে আস্তে জিনিসটা বাড়তে 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 5 লিটার ব্লাড হচ্ছে কী হয়? আমাদের বডি থেকে চলে যায়। তখন হচ্ছে আমাদের কী বলে? যে মৃত্যু বলে, বা মরে যায় আর কি। নর্মালি আমাদের বডিতে ব্লাড কতটুকু আছে? 5 লিটার না? তো ওইটাই আর কি।
যখন আমাদের তাহলে যখন পজিটিভটা হচ্ছে তখন 2 লিটার যে ব্লাড লস হচ্ছে ওইটাকে আরও বাড়াতে 5 লিটার নিয়ে চলে যায়, তখন তো আলটিমেটলি মারাই যায়। আচ্ছা, এবার হচ্ছে ক্যারেক্টারিস্টিক্সগুলো দেখি আমরা কী কী আছে। অ্যাম্প্লিফিকেশন, অরিজিনাল স্টিমুলাসকে কী করবে, মানে আরও বেশি বাড়িয়ে ধরলাম কিছু কোনো একটা সমস্যা হয়েছে, ওই সমস্যাটা সলভ করার কথা, কিন্তু পজিটিভ ভাই আসি আরও বাড়াই দিছে সমস্যাটাই, ঠিক আছে। আচ্ছা, এরপরে কী বলতেছে, র্যাপিড চেঞ্জ লিডস টু এ সুইফট অ্যান্ড ড্রামাটিক চেঞ্জ ইন সিস্টেম। এরপর লাস্টে কী করতেছে, কন্টিনিউস আনটিল এ স্পেসিফিক এন্ড পয়েন্ট, মানে কি 2 লিটার ব্লাড পড়তেছে ওইটার 5 লিটার নিয়ে যাবে। 5 লিটার নিয়ে যাওয়া কি মেন উদ্দেশ্য না, 5 লিটার নিয়ে যাওয়া মেন উদ্দেশ্য না। মেন উদ্দেশ্য হচ্ছে বডিতে যা ব্লাড ছিল সব একসাথে ফেলে দেওয়া। ওই আমাদের কতগুলো আছে না, এটা একটা মিমও আছে যে বলে নর্মাল, এটা মিম হিসেবে না, আমি একটু সিরিয়াস হিসেবে নিই, যে বলে যে না আমরা যখন ফজরের নামাজ পড়ি না, ধরলাম কেউ ফজরের নামাজ পড়ে নেই, এখন ও এই টেনশানে বাকি 4 ওয়াক্তের নামাজও পড়ে না। মানে কি আমার বডিতে একটু সমস্যা হয়েছে, বা ধরো আমার একটা নামাজে সমস্যা হয়েছে কোনো কারণে, ঘুমের কারণে আমি উঠতে পারিনি, তো এই জন্য কি আমি বাকি 4 ওয়াক্ত পড়বো না, এরকম কোনো কথা আছে না, কিন্তু এক্স্যাক্টলি হয় এটা। এখন পজিটিভ ফিডব্যাক মেকানিজমের ক্ষেত্রে এটা বডি থেকে 2 লিটার ব্লাড কোনো কারণে চলে গেছে, বা আমরা অ্যাক্সিডেন্টের কারণে 2 লিটার ব্লাড হচ্ছে আমাদের বডি থেকে চলে গেছে। এখন বডির দায়িত্ব ছিল কি এই 2 লিটার কোনো মতে আবার ব্যাক আনা, কোনোভাবে যে কোনোভাবে হার্টকে বেশি পাম্প করে, বা হচ্ছে পেরিফেরাল অর্গান থেকে ব্লাডগুলো নিয়ে, হ্যাঁ, বা আমাদের স্প্লিনের মধ্যে ব্লাড রিজার্ভ থাকে, কোনোভাবে ব্লাডটাকে বাড়ানো। কিন্তু বডি কী করতেছে, 2 লিটার বাড়ানো তো দূরের কথা, ও আরও বেশি ব্লাড ফেলে দিচ্ছে। কতক্ষণ পর্যন্ত ফেলে দিচ্ছে, যতক্ষণ পর্যন্ত ডেথ না হয়। তো এটা হচ্ছে আমাদের পজিটিভ ফিডব্যাক মেকানিজমের কাজ। কাজ না বলি, অকাজ বলি। এবার এটার মধ্যে এক্সাম্পল কী আছে, সব কি খারাপ পজিটিভ ফিডব্যাক মেকানিজমের ক্ষেত্রে? না, কিছু হচ্ছে ভালো আছে। যেমন ব্লাড ক্লটিংয়ে হেল্প করে। ব্লাড ক্লটিং আমরা কী জানি, আমাদের ফার্স্টে ওই যে আমাদের ব্লাড ক্লটিং ফ্যাক্টরগুলো আসে, ক্লটিং ফ্যাক্টরের পরে কী আসে, মেনলি হচ্ছে ক্যালসিয়ামের সাথে কাজ করে বিভিন্ন ফাইব্রিন ফর্ম করে, ওই জায়গাটা কী হয় ব্লক করে দেয়, মানে ফাইব্রিন ফর্ম করে ব্লক করে দেয়। তো এখানে যখন একটা ফাইব্রিন মনোমার আসে, তখন আরও বেশি কী করে ওইটারে পজিটিভ ফিডব্যাক দিয়ে আরও অনেকগুলো ফাইব্রিন মনোমারে ডেকে আনে, যাতে এই ব্লাড ক্লটটা করে এক্স্যাক্টলি। তো এখানে হচ্ছে ব্লাড ক্লটিং জিনিসটা কী করতেছে, পজিটিভ ফিডব্যাক মেকানিজম করছে। চাইল্ড বার্থের ক্ষেত্রে একটু আগে আমি বললাম যে আমাদের যখন হচ্ছে লেবারের টাইম আসে, আমাদের না ফিমেলদের যখন লেবারের টাইম আসে, ভাই কি লেম জোক মারতেছি আমি, আমাদের যখন ফিমেলদের লেবার পেনটা আসে, কী হয়, তখন হচ্ছে অক্সিটোসিনটা রিলিজ হয়। এইটা কিন্তু জানেন আপনারা, অক্সিটোসিন রিলিজ হলে কী হয়, এটা হচ্ছে ইউটেরাসে আরও বেশি কন্ট্রাক্ট করলে কী হয়, বাচ্চার মাথাটা আমাদের ভেজানের দিকে চলে আসে, ভেজানাল ডেলিভারি হইলে ভেজানের দিকে চলে আসে। আমি নর্মাল ডেলিভারির কথা বলতেছি আর কি। যখন ভেজানের দিকে চলে আসে তখন দেখতেছে কোনো কারণে বাচ্চার আরও বেশি স্টিমুলাস লাগছে, বা আরেকটু ওয়াইড হওয়া প্রয়োজন জিনিসটা, মানে ইয়াটা আর কি। এরপর হচ্ছে তখন কী করবে, তখন আরও বেশি স্টিমুলাস দিবে, আবার পজিটিভ স্টিমুলাস দিবে, যে তুমি এটা হচ্ছে না, আরও বেশি কন্ট্রাক্ট করো অক্সিটোসিন দিয়ে। এবার আরও দিল, ধরলাম এই কন্ট্রাকশানে হইলো না, আবার বললো, আবার পজিটিভ দিয়ে বললো, আরও কন্ট্রাকশান দাও। মানে আলটিমেটলি ততক্ষণ পর্যন্ত কন্ট্রাকশান দিবে যতক্ষণ না বেবি বার্থ হচ্ছে, ঠিক আছে। এরপরে জেনারেশন নার্ভ সিকনেস, এটা কিন্তু আমরা খুব ভালোভাবে রিঅ্যাকশন পজিশনের ক্ষেত্রে আমরা আমাদের আইটেম 3-তে পড়বো, ঠিক আছে। আল্লাহ যদি বাঁচা রেখে আমার আইটেম 2-তে আপনাদেরকে পড়াবো, তখন এই জিনিসটা খুব ভালোভাবে থাকবে, খুব মজার একটা জিনিস অ্যাকশন পোটেনশিয়াল। এরপরে মিল্কি ইজেকশন রিফ্লেক্স সেম, এই একটু আগে যা বললাম মোটামুটি মিলানো যায় এইভাবে। এলএইচ সার্জ বিফোর ওভুলেশনের ক্ষেত্রে আচ্ছা এইগুলো হচ্ছে বিস্তারিত প্রত্যেকটা যখন আমরা টপিক পড়বো তখন হচ্ছে আমরা জানবো। যেমন অ্যাকশন পোটেনশিয়াল, এটার জন্য আলাদা একটা আইটেম আছে অ্যাকশন পোটেনশিয়াল, তখন জানবো। মিল্কি ইজেকশন, এটা হচ্ছে আমরা আমাদের 6th কার্ডে মেবি পড়বো, আমরাও পড়ি না এখনও, ঠিক আছে, যদিও জানি হালকা পাতলা, এই জিনিসগুলো হচ্ছে পরে পড়বো, ঠিক আছে। এরপরে ইনসুলিন সিক্রেশন ইন রেসপন্স টু ব্লাড সুগার, এটা অলরেডি পড়ে ফেলছি, এটা আপনাদেরকে হালকা করে বলছিলাম, ওই যে ডায়াবেটিস মেলিটাস হয় না হইলে, হ্যাঁ ওই জিনিসটাই। এক্সাম্পলগুলো এখানে পারতে হবে, কী কী এক্সাম্পল, ব্লাড ক্লটিং, চাইল্ড বার্থ, জেনারেশন অফ নার্ভ সিগন্যালস, মিল্কি ইজেকশন রিফ্লেক্স, আর হচ্ছে কি এলএস সার্জ, ইনসুলিন সিক্রেশন, ঠিক আছে। এখানে যে এক্সাম্পলগুলো আছে এবং সাথে সাথে এই এক্সাম্পলগুলো, এগুলো হচ্ছে আমাদের মাস্ট পারতেই হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর সে পজিটিভ ফিডব্যাক মেকানিজম তো বললাম খারাপ, কিন্তু ভালো হইতে পারে। কখন ভালো হইতে পারে, এই ব্লাড ক্লটিংয়ের ক্ষেত্রে একটু আগে যে বললাম হোমিওস্টেসিস করতে পারে, এরপর চাইল্ড বার্থের ক্ষেত্রে, এরপর নার্সিংয়ের ক্ষেত্রে, এই জিনিসটা আমি আপনাদেরকে বলছি এই জিনিসগুলো একটু আগে বলে আসলাম, যে কীভাবে থ্রম্বিন এবং ওই জিনিসগুলো ফর্ম করে আরও বেশি, মানে আরও থ্রম্বিনকে ডেকে আনে, তখন কী করে আলটিমেটলি ওই জায়গাটা মানে ব্লাড যাতে বের না হইতে পারে ওই ব্যবস্থাটা করে। চাইল্ড বার্থের ক্ষেত্রেও সেম, ওই সার্ভিক্সকে স্ট্রেচ করে, এরপর সে ইউটেরাইন কন্ট্রাকশন বাড়াই, ঠিক আছে। জেনারেশন নার্ভ ইম্পালসের ক্ষেত্রে এটা আপনারা পরে পড়বেন, এটা আপাতত একটু স্কিপ করেন, যদিও নর্মাল সহজ বিষয়। এই জিনিসটা মেইনলি হচ্ছে কোনো একটা নার্ভ ফাইবার যদি স্টিমুলেট হয় তখন হচ্ছে আমাদের সোডিয়ামটা কী হয়, সোডিয়ামটা হচ্ছে রিলিজ হয়, সোডিয়াম রিলিজ হলে সোডিয়ামটা কী করে, অ্যাকশন পটেনশিয়াল করলে আমাদের কী হয়, ওই মেইনলি নার্ভ মাসেল কন্ট্রাকশনটা হয়। এরপরে যখন সোডিয়াম আবার চলে যায়, ইফ্লাক্স হয়, তখন হচ্ছে কী হবে, ইলেকট্রিশনটা হবে। এটা পড়বেন বিস্তারিত, আপাতত একটুকু না জানলেও হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে
হোয়াই ইট ইজ ইউজফুল, কেন এটা ইউজফুল বলতেছি তো, এতক্ষণ তো বলে আসছি এই জিনিসটা খারাপ, কিন্তু ইউজফুল কেন ইউজফুল বলতে গেলে স্পিড আপ ক্রিটিক্যাল প্রসেস। এই যেমন এই আমাদের যে চাইল্ড বার্থটা কী করে, আমাদের যে স্পিড আপ করে। এরপর হচ্ছে, এরপর আমাদের হিমোরেজ যেটা আছে, আমাদের নর্মালি ব্লাড বের হইলে, অনেক বেশি ব্লাড বের হইলেও সমস্যা না, তখন যখন আমাদের ছোটোখাটো কাট হয় তখন কী করে, ওই ক্লটিং ফ্যাক্টরের মাধ্যমে জিনিসটা হচ্ছে হেমোরেজটা প্রিভেন্ট করে। এরপরে এনশিওরস কমপ্লিশন, চাইল্ড বার্থের ক্ষেত্রে বেবিটা ততক্ষণ পর্যন্ত এই পজিটিভ ফিডব্যাক মেকানিজমটা আমাদের ইউটারাইন কন্ট্রাকশন করে যতক্ষণ পর্যন্ত না বেবিটা বার্থ হয়, ঠিক আছে। তো এনশিওরস কমপ্লিশন। এরপরে কি, এনহ্যান্স সিগন্যাল স্ট্রেংথ, কারণ এটা হচ্ছে আমাদের নর্মাল নার্ভ ইম্পালসের ক্ষেত্রে আর হচ্ছে হরমোন রিলিজের ক্ষেত্রে হেল্প করে। এরপর আসা যাক, এতক্ষণ একটু আগে বললাম না যে পজিটিভ ভালো, এবার পজিটিভ কি শুধু ভালো না, পজিটিভ অনেক বেশি খারাপ। কিসে ক্ষেত্রে খারাপ দেখি, ভিশিয়াস ডিউ টু, কেন খারাপ, নো ন্যাচারাল স্টপিং পয়েন্ট, মানে এটার কোনো স্টপিং পয়েন্ট নাই। আলটিমেট একটা পোষাইতে হবে, ধরলাম বেবি বার্থ হইতেই হবে, না হইলে ও কখনো স্টপ হবে না। এরপর ধরলাম আমাদের বডি থেকে 2 লিটার ব্লাড চলে যাচ্ছে, এবার 2 লিটার ব্লাড চলতে যায় যেতে যেতে 5 লিটারে বোঝায়, মানে ডেথ হইতেই হবে, নাইলে ও কখনো স্টপ হবে না, ঠিক আছে। নো ন্যাচারাল স্টপিং পয়েন্ট। এরপরে কি, রেপিড এসকেলেশন, এরপরে কি, রিকোয়ার্স এক্সটার্নাল ইনারভেশন, মানে কি 2 লিটার থেকে 5 লিটার ব্লাড, ধরলাম 2 লিটার পড়ে গেছে, তখন আলটিমেটলি পজিটিভ যখন অ্যাক্টিভেট হয়, পজিটিভ ফিডব্যাক মেকানিজম অ্যাক্টিভেট হয়, তখন হচ্ছে 5 লিটার ব্লাডগুলোকে, 5 লিটার ব্লাডকে ফেলে দেয়, মানে বডি থেকে বের করে দেয়। তখন এটা কমানোর জন্য আমাদের কি বাইর থেকে কোনো একটা ইয়ে লাগবে না, কেন বলে, কারো যদি অ্যাক্সিডেন্ট হয়, দেখলাম কারো, ধরেন কারো ব্লাড বের হচ্ছে, ঠিক আছে, ধরলাম হাত থেকে বা পা থেকে ব্লাড বের হচ্ছে, তখন ওই জায়গাটা কেন আমাদের খুব শক্ত করে বেঁধে রাখতে বলে, যাতে ব্লাডগুলো আর না বেরোতে পারে। এবার একটা কথা কখনো মাথায় আসছে যে ভাই কেন ব্লাড বের হলে কী সমস্যা, আলটিমেটলি সমস্যা তো আছে, এটা তো আমরা জানি, কিন্তু বেশি বের হলে কেন সমস্যা, বেশি বের হওয়ার অল্প বের হওয়ার মধ্যে এখানে পার্থক্য আছে। যাতে বেশি বের না হয়, এই জন্য হচ্ছে এক্সটার্নালি কী করে, ওইটারে বেঁধে দেয় যাতে বেশি বের না হয়, ঠিক আছে। আচ্ছা, এরপরে পজিটিভ ফিডব্যাক ইজ এসেনশিয়াল সাম কন্টেক্স, কিছু কিছু ক্ষেত্রে এসেনশিয়াল, চাইল্ড বার্থের ক্ষেত্রে এসেনশিয়াল, হচ্ছে আমাদের ক্লটিংয়ের ক্ষেত্রে এসেনশিয়াল, ঠিক আছে। বাট বিকামস ডেডলি ওয়েন ইট ডিস্টার্বস হোমিওস্ট্যাসিস, কীভাবে, এবার আসা যাক, এই যে আপনাদেরকে বললাম 2 লিটারের কথা, 1 লিটারের কথা, জিনিসটা যদি আমি আগে ফিগার দিয়ে বুঝাই, আগে বিস্তারিত না বুঝে ফিগার দিয়ে বুঝাই। আচ্ছা, ফার্স্টে হচ্ছে আমরা আসি, আমাদের বডিতে নর্মাল 5 লিটার ব্লাড থাকে, ঠিক আছে। এর 5 লিটার ব্লাডের মধ্যে যদি কোনো কারণে ধরলাম আমাদের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বা কারো অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর 1 লিটার ব্লাড চলে গেলো, কতটুকু চলে গেল, ব্লিড 1 লিটার ব্লাড চলে গেলে বডি কোনোভাবে নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে আবার নর্মাল করে দিতে পারে। কে করতেছে, বডি, কার মাধ্যমে, নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে নর্মাল করে দিতে পারছে। কিন্তু যদি 1 লিটারের জায়গায় 2 লিটার ব্লাড পড়ে, বা 2 লিটার ব্লাড কোনো কারণে বের হয়ে যায়, তখন বডি আর নেগেটিভ ফিডব্যাক মেকানিজম চালাইতে পারে না, তখন পজিটিভটা অ্যাক্টিভেট হয়ে যায়। এটা বডির একটা প্রসেস, এটা আসলে আমরা ওইভাবে ব্যাখ্যা করতে পারবো না, শুধু জানি যে 1 লিটার হইলেই, মানে ধরলাম আমাদের কত, 1 লিটার মানে কতটুক, 25% সরি 20% ব্লাড যখন বের হয়ে যায় বডি থেকে, তখন বডি কিন্তু আবার ওই 20%টাকে কম্পেনসেট করে নর্মালি নিয়ে আসতে পারে। কিন্তু যখন 20% চেয়ে বেশি হয়ে যায়, 40% ব্লাড বের হয়ে যায়, মানে কত, 2 লিটার ব্লাড বের হয়ে যাচ্ছে, তখন বডি ওটা কম্পেনসেট করতে পারে না, তখন আলটিমেটলি ওই জিনিসটা পজিটিভ ফিডব্যাক হয়ে ডেথের কাছে পৌঁছে যায়, মানে ডেথ হয়ে যায় আলটিমেটলি। দেখছেন, 2 লিটার ব্লাড হলে আলটিমেটলি কী হয়ে যাচ্ছে, ডেথ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই জিনিসটাই আর একটু সুন্দর করে লিখছে। দেখি ফর এক্সাম্পল, ইফ এ পারসন সাডেনলি ব্লেড 2 লিটার, মানে 2 লিটার ব্লাড কোনো কারণে ওর বডি থেকে চলে গেছে, তখন কী হবে, কার্ডিয়াক পাম্পটা কমে যাবে, মানে আমাদের হৃৎপিণ্ডটা আর পাম্প করতে পারবে না তেমন। হৃৎপিণ্ড পাম্প না করতে পারলে অবশ্যই আমাদের ব্লাড প্রেশারটা কমবে, আর ব্লাড প্রেশার যেহেতু কমতেছে, তাহলে হার্ট মাসেলের মধ্যে, মানে মায়োকার্ডিয়ামের মধ্যে কী হবে, আমাদের ব্লাড ফ্লোটা কমবে। ব্লাড ফ্লো যেহেতু হার্টে কমতেছে, তাহলে কী হবে, হার্ট উইক হবে। হার্ট উইক হলে কী হবে, কার্ডিয়াক পাম্পটা আরও কমবে, তখন ব্লাড প্রেশারটা আরও কমতেছে। তো এক্স্যাক্টলি একদম লাস্টে হচ্ছে এটা কি, ফার্দার ডিক্রিজ ইন ব্লাড ফ্লো, মানে আলটিমেটলি যখন কার্ডিয়াক পাম্পও কমতেছে, ব্লাড প্রেশারও কমতেছে, হার্টে ব্লাড ফ্লোটা আরও কমতেছে, তখন হার্ট আরও উইক হয়ে যাবে। এবং এই যে সাইকেলটা বলছি, যে কার্ডিয়াক পাম্প কম, ব্লাড প্রেশার কম, মাসেল উইক হয়ে যায়, তখন কি আরও কম যায়, তখন হচ্ছে ব্লাডগুলো হার্টে আরও কম যায়, ব্লাড ফ্লো কম, তখন আলটিমেটলি হয় কি, এই সাইকেলগুলো বারবার রিপিট হয়। কতক্ষণ রিপিট হয়, যতক্ষণ পর্যন্ত ডেথ না হয়, ঠিক আছে। এই কোশ্চেনটা আপনাদের রিটেনে আসবে, হয় কার্ডে রিটেনে আসবে অথবা টার্মে রিটেনে আসবে, দুইটার একটা যদি না আসে তাহলে প্রফে আসবে, মাস্ট আসবে। জীবনে কোনো না কোনো একটা পরীক্ষায় এই কোশ্চেনের এই ফিগার সহ, এই ফ্লোচার্ট সহ লিখতে হবেই হবে, মানে মাস্ট লিখতে হবেই হবে, এবং খুবই সহজ একটা জিনিস, সবাই পারে।
আচ্ছা, এরপর আসা যাক ডিফারেন্স বিটুইন নেগেটিভ আর পজিটিভ। এতক্ষণ যা নেগেটিভ পজিটিভ বুঝাইলাম, এই দুইটার মধ্যে ডিফারেন্স ওইটাই, তেমন আমি আর বলে দেওয়া লাগবে না এখানে। এতক্ষণ যা বলছি এগুলোই পার্থক্যটা বলছে এখানে, ঠিক আছে। এরপর আসা যাক অ্যাডাপটিভ কন্ট্রোল। অ্যাডাপটিভ কন্ট্রোল জিনিসটা কি, এটা যদি সহজভাবে বলতে যাই, নর্মালি একটা কেউ যখন বাচ্চা থাকে, বাচ্চারা কি জানে আসলে যে ধরলাম কোনো একটা বাচ্চা সামনে আগুন রাখা, এখন ওর কৌতূহলী মন কী চাইবে যে আগুনটাকে স্পর্শ করে দেখি এটা কী হয়, মানে রেসপন্সটা কী হয়। তো ও আগুনটাকে ধরলো, তখন কি বুঝছে, আগুনটাকে ধরে ওর হাত পুড়ে গেল, তো বুঝছে ওর মাথায় একটা সিগন্যাল চলে গেছে যে না, নেক্সট থেকে আগুন এভাবে হাত দিয়ে ধরা যাবে না, মানে কি আগুন নিয়ে খেলা যাবে না। ওর মস্তিষ্কে এই জিনিসটা সেট হয়ে গেছে। কিন্তু যতক্ষণ না ও আগুন প্রথমে ধরছিল, ও কি জানতো যে আগুন ওইটা ওর হাত পুড়াই দিবে? কখনোই জানতো না। ও এই কাজটা করছে, এরপরে জানছে যে আগুন ধরা যাবে না, ঠিক আছে। তাহলে জিনিসটা কি, ও আগে করে দেখছে, এরপরে বুঝছে যে এই জিনিসটা এভাবে করা উচিত হয় নাই। এই জিনিসটা হচ্ছে আমাদের অ্যাডাপটিভ কন্ট্রোল। দেখি আমরা কি বলছি এখানে। অ্যাডাপটিভ কন্ট্রোল রিফার্স টু অ্যাবিলিটি টু বায়োলজি সিস্টেম টু অ্যাডজাস্ট ইট রেসপন্স ওভার টাইম বেসড অন প্রলং চেঞ্জেস ইন এনভায়রনমেন্টাল কন্ডিশনস, ঠিক আছে। রেসপন্সিভনেস, অ্যাডজাস্ট ইস রেসপন্সিভনেস। বাচ্চাটা কী করছিল, আগুন হাত দিয়েছিল কোনো কিছু না জেনি, কিন্তু যখন বুঝছে যে আগুনটা ওর হাত পুড়ে দিচ্ছে, তখন ও ওর রেসপন্সটা অ্যাডজাস্ট করছে। পর থেকে চিন্তা করছে পর থেকে কী চিন্তা করছে যে আগুনে কখনো হাত দেওয়া যাবে না, আগুনে হাত দেওয়া খারাপ, ঠিক আছে। তো অ্যাডজাস্ট ইটস রেসপন্সিভনেস, ঠিক আছে, এটাই। আনলাইক সিম্পল ফিডব্যাক আর ফিড ফরওয়ার্ড মেকানিজম, অ্যাডাপটিভ কন্ট্রোল ইনভলভস লং টার্ম মডিফিকেশনস। মানে কি, আস্তে ধীরে চেঞ্জ হয়। এখন ওরে যদি বলে ভাই আগুনে কখনো হাত দিও না, ও দিবে না। ও শুরুতে বাচ্চা থাকতে হাত দিই, ও আর কখনোই হাত দিবে না যখন একবার হাত পুড়ে গেছে। কিন্তু ও হাত না দিয়ে কয়দিন ওর আগুন নিয়ে কাজ করতে হবে না। ধরলাম ও একটা বারবিকিউ করবে, তখন কি আগুনের কাছে চাইতে হবে না? এখন কি ও কি এটা চিন্তা করবে যে ভাই ছোটোবেলায় আমার হাত পুড়ে গেছিলো, আমি আর আগুনের কাছে যাবো না? কখনো হবে এরকম? হবে না। ও হাতে গ্লাভস পরবে বা কোনো একটাভাবে যাবে, মানে কি মডিফিকেশন হবে আস্তে ধীরে, আস্তে ধীরে মডিফিকেশন হয়। ও ওইটার সাথেও ওই আগুনের সাথে কী করতে পারবে, কম্পেনসেট করতে পারবে, ঠিক আছে। ইন সেন্সিটিভিটি গেইন অর সেট পয়েন্ট, নর্মালি যেটা বললাম এটা আর কি। কী ফিচার্স, কী ফিচার্স আছে এখানে? ডাইনামিক অ্যাডজাস্টমেন্ট, যে নর্মাল অ্যাডজাস্টমেন্টটা করতে পারে, যে টাইমের সাথে সাথে এই জিনিসটা অ্যাডজাস্ট হয়ে যায়। এরপরে প্লাস্টিসিটি আছে এখানে, নিউরাল হরমোন আর সেলুলার মেকানিজমের মাধ্যমে এফিসিয়েন্সিটা ইম্প্রুভ করতে পারে। এবার হচ্ছে মেমোরি ইফেক্ট, ঠিক আছে। প্রিভিয়াস এক্সপোজার্স, মানে নর্মাল আগের মেমোরি থেকে চিন্তা করে যে এটা এভাবে করলে কী হবে, অন্যভাবে করলে কী হতে পারে, গেইন মডুলেশন, ঠিক আছে, এই জিনিসগুলো আর কি। এরপর হচ্ছে এটার এক্সাম্পল কী হইতে পারে, ব্যারোরিসেপ্টর রিসেট ইন হাইপারটেনশন। এরপরে ইনসুলিন রেজিস্ট্যান্স ইন টাইপ 2 ডায়াবেটিস। এটা আসলে মুখস্থ করে নিলে ভালো হয়, এগুলো আসলে এখন বিস্তারিত বোঝানো আসলে যায় না, যাবে না আর কি। যাবে না বলতে আমি বুঝাইতে পারবো, মানে আপনারা অনেক ক্ষেত্রে এই জিনিসগুলো বুঝবেন না, যে কীভাবে হাইপারটেনশনে কীভাবে ব্যারোরিসেপ্টর রিসেট হয়, বা টাইপ 2 ডায়াবেটিস হচ্ছে কীভাবে ইনসুলিনটা রেজিস্ট্যান্স হয়, ঠিক আছে। আচ্ছা, মোটামুটি এখানে অ্যাডাপটিভ কন্ট্রোল থেকে তেমন কিছু জিজ্ঞেস করে না, শুধুমাত্র সংজ্ঞাটা পারলেই হয় আমাদের। অ্যাডাপটিভ কন্ট্রোল আর হচ্ছে ফিড ফরওয়ার্ড কন্ট্রোল অলমোস্ট সেম। ফিড ফরওয়ার্ড কন্ট্রোল সম্পর্কে আমি মনে হয় লিখি নেই, হ্যাঁ, ফিড ফরওয়ার্ড কন্ট্রোল সম্পর্কে আমি বলিনি, তেমন ইম্পর্টেন্ট না। অ্যাডাপটিভ কন্ট্রোল জানলেই হয়। আর হচ্ছে অ্যাডাপটিভ কন্ট্রোল এক্সাম্পলগুলো হালকা পাতলা করে পড়ে রাখেন, ঠিক আছে। এরপর লাস্টে আসেন, এখানে হচ্ছে আমাদের প্রবলেম বেসড কোশ্চেন আছে কিছু। একটাই আছে প্রবলেম বেসড কোশ্চেন, মানে কি আমাদের নর্মাল এই কোশ্চেনগুলো আসে, একটা পিবিকিউ দেয়, ধরমান একটা কেস দিয়ে দেয়, ধরলাম এখানে যেটা দিল, এ ওমেন ইজ প্রেগনেন্ট ফর 9 months ফুল টার্ম, মানে এরপর হচ্ছে কি শি ডেভেলপড এ লোয়ার অ্যাবডোমিনাল পেইন অ্যান্ড কন্ট্রাকশন, হোয়াট টাইপ অফ ফিডব্যাক মেকানিজম। এটা আমরা বুঝতে, যেহেতু 9 মাস হয়ে গেছে, ফুল টার্ম হয়ে যাচ্ছে, তাইলে ওর এখানে কি বেবি বার্থের টাইম চলে আসছে। তো বেবি বার্থের টাইম চলে আসছে, কোন মেকানিজমটা কাজ করে, কোন ফিডব্যাক মেকানিজমটা কাজ করে? আমরা অবশ্যই জানি পজিটিভ ফিডব্যাক মেকানিজম, ঠিক আছে। তাহলে এখানে আনসার কী হবে, হোয়াট টাইপ অফ ফিডব্যাক মেকানিজম ডাজ ইস ইন্ডিকেট, তাহলে কী হবে, এটা পজিটিভ ফিডব্যাক। গিভ সাম এক্সাম্পলস অফ পজিটিভ অ্যান্ড নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। হয় পজিটিভ ফিডব্যাক মেকানিজম ভিশিয়াস সাইকেল, কেন ভিশিয়াস সাইকেল বলা হয়? ওই ব্লাডের জিনিসটা বলবেন যে আমাদের কি 2 লিটার হলে উপরে যেতে পারে, 1 লিটার হলে আবার কম্পেনসেট করতে পারে, কিন্তু 2 লিটার হলে এ হচ্ছে মারা, ঠিক আছে। এরপরে এখানে আমি আরও কিছু এমসিকিউ দিয়ে দিয়েছি আনসার সহ, আপনারা জিনিসগুলো একটু দেখিয়েন পারেন কি না, ঠিক আছে। ধরলাম একটা যদি বলি এখানে নেগেটিভ ফিডব্যাক কন্ট্রোল, এই জিনিসটা কি আপনাদের এটা তো জানেন যে আপনাদের কিছু এমসিকিউ আসবে আর কিছু আসে ট্রু ফলস আসবে, ঠিক আছে। ওই জিনিসগুলো এভাবে এখান থেকে একবার পড়ে নিন, খুবই সহজ সহজ দিছি আমি, ঠিক আছে। এরপরে লাস্ট বাট নট দ্য লিস্ট, যদি ফেসবুক থেকে দেখে থাকেন এই ভিডিওটা অবশ্যই ফলো দিবেন, যদি ইউটিউব থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব। এরপরে আপনাদের জন্য আরেকটা আমি একটা ব্যবস্থা করছি, গ্রুপের ব্যবস্থা করছি, এটা হচ্ছে টেলিগ্রামে হচ্ছে আমি এই ভিডিওর কমেন্ট হচ্ছে টেলিগ্রামের লিঙ্কটা দিয়ে দিব। সবাই যারা দেখছেন, এতক্ষণ পর্যন্ত দেখছেন, জয়েন হয় নাই অনেকে, তো
অনেকে আমাকে জিজ্ঞেস করছে ভাই জিনিসটা কীরকম বা আসলে আমাদের জন্য কতটুকু লাভ হবে, বা মেসেঞ্জারে খুলতেছেন না কেন, হোয়াটসঅ্যাপ খুলছেন না কেন, টেলিগ্রামে কেন। টেলিগ্রামে অনেকগুলো ইউজফুলনেস আছে, আমি পরে কোনো একটা ভিডিওতে বলবো আপনাদেরকে, বা আলাদা করে ডেডিকেটেড একটা ভিডিও বানাবো টেলিগ্রামের উপরে। তো যারা যারা দেখতেছেন টেলিগ্রামে জয়েন হয়ে যান, এখানে আপনাদের জন্য আপনাদের ডাউটগুলো সলভ করা হবে, বা আপনাদের জন্য বিভিন্ন সেশন নেওয়া হবে, লাইভ সেশন, যেগুলোতে আপনারা আপনাদের সমস্যাগুলো বলতে পারবেন, ঠিক আছে। এরপর আরও অনেক ফিচার আছে টেলিগ্রামের। তো আলটিমেটলি টেলিগ্রামটাই আমার কাছে বেস্ট চয়েস মনে হয়েছে। তো এটাই আজকে হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস পড়ালাম, ফার্স্ট ফিজিওলজি আইটেমটা পড়ালাম। তো আশা করি বুঝছেন, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। হোমিওস্ট্যাসিস জিনিসটা পাততেই হবে, হোমিওস্ট্যাসিসের সংজ্ঞা যেটা আছে, হ্যাঁ, এটা পাততেই হবে। এটা আপনার ওই বলে না, কিছু জিনিস হচ্ছে মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখতে হবে, এই হোমিওস্ট্যাসিসের সংজ্ঞা হচ্ছে এরকম, ঠিক আছে। আশা করি বুঝাইতে পারছি আর আপনাদের ভালো লাগছে। তো জানাবেন আপনাদের মতামত যদি এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখে থাকেন। আর কোনো যদি সাজেশন থাকে, ভাই এভাবে না করে এভাবে করলে ভালো হয়, হ্যাঁ, তো দিয়েন সাজেশন, দেখি কার সাজেশন নেওয়া যায়, ঠিক আছে। আসসালামু আলাইকুম।